বুঝছো? জি স্যার। তাহলে আমার ভিডিওটাই অফ থাক, অসুবিধা নেই। ভয়েস শুনো, পরে আমরা ভিডিও যখন ইচ্ছা তখন ইয়ে করতে পারবো। আচ্ছা আমি একটা চেক করে নিই, এখন কি আবার ভিডিওটা দিয়ে অন করে দেখবো যায় কিনা, দেখছেন এখন আসছে কিনা, এখন কি স্লাইড দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। এখন স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি, এখানে একটা অপশন মনে গন্ডগোল। যাই হোক, আচ্ছা তাইলে আমরা শুরু করি। পার্টিসিপেন্ট মাত্র 48। তোমরা কি অন্যদের একটু বলো আর কি যোগ দিতে, যেহেতু এটা ভিডিও শেয়ারিং। আচ্ছা একটা জিনিস বলি, এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটু জড়ানো পেছানো, ছবিটা অস্পষ্ট। এটা ছবিটা আমি তুলি নাই, এটা অন্য কেউ তুলছে, যার কারণে এটা ক্লিয়ার আসে না। এটা তোমরা ওয়ার্ডে যখন যাবো তখন দেখবা যে এটা একটা সেট, এটাকে বলে মাইক্রো ইনফিউশন সেট। কি বলে? মাইক্রো ইনফিউশন সেট। মাইক্রো ইনফিউশন সেটে একটা চেম্বার দেখো, এটা 100 ml, 100 ml এর একটা চেম্বার, বড় চেম্বার আছে না, এরপরে একটা টিউব আছে, এরপরে কাউন্টিং চেম্বার একটা আছে। হ্যাঁ, এরকম একটা সেট। এটার উদ্দেশ্য কি? মাইক্রো ইনফিউশন সেট কিন্তু বাচ্চাদের ইউজ করা হয়। মাইক্রো ইনফিউশন সেটটা বাচ্চাদের যখন আমরা ফ্লুইড থেরাপি দেই তখন এই মাইক্রো ইনফিউশন সেট দিয়ে দেই। আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা, তোমরা একটু রেসপন্ড করো, তো বুঝতে পারবো না আর কি। তো এটা বাচ্চাদের হয় কি, আমরা বাচ্চাদের যখন বাচ্চাদের ফ্লুইড থেরাপি আমরা মাইক্রো ইনফিউশন সেট বা মাইক্রো বুলেট সেট দিয়ে দেই। হ্যাঁ, এখন এটার উদ্দেশ্য হলো যে আমরা যাতে বেশি ফ্লুইড ওভারলোড যাতে না হয় বাচ্চাদের, কখনোই অ্যাক্সিডেন্টালি যদি ফ্লুইড বেশি না যায়। এখন আমরা যদি বড় ইনফিউশন সেট দিয়ে দিই তাহলে হবে কি, এই ফ্লুইড লোড বাচ্চা সহ্য করতে পারবে না। কারণ এর একটা কারণ হচ্ছে এক ড্রপ সমান হলো 4 মাইক্রোড্রপ। এক ড্রপ সমান কত মাইক্রোড্রপ? 4। তোমরা একটু রেসপন্ড করো, বুঝছো? আমি কিন্তু বুঝতে পারবো না। তোমরা মিউট অপশন অন করতে পারো মাঝে মাঝে। তো সেটা হচ্ছে যে সেটা হলো এক ড্রপ সমান হলো 4 মাইক্রোড্রপ। এক ড্রপ সমান হলো 4 মাইক্রোড্রপ। এটা তোমাদের এই প্রিন্সিপলটা মনে রাখা লাগবে। তো আমরা যখন মাইক্রো ইনফিউশন সেট দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে 4 মানে এক ড্রপই যখন দিচ্ছি তখন হচ্ছে এটা কি 4 মাইক্রোড্রপ আকারে পড়তেছে। বুঝো নাই? তার মানে 4 মাইক্রোড্রপ ইকুয়াল টু 1 ড্রপ। 1 ড্রপ। তো এখানে ড্রপের একটা সূত্র তোমাদের ধরে কিভাবে ড্রপ কাউন্ট করতে হয় এটা পরীক্ষায় কিন্তু ধরতে পারে। তুমি যে একটা ফ্লুইড ক্যালকুলেশন করবা, কত ড্রপে দিবা, এই ক্যালকুলেশনটা তোমাকে ধরতে পারে। ড্রপ সমান ড্রপ ইকুয়াল টু ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু আওয়ার। অর্থাৎ তুমি যদি 4 ঘন্টায় দিতে চাও তাহলে 4 ইনটু 4 মানে 4 4 16। তার মানে ধরো 500 ml ফ্লুইড যদি তুমি 4 ঘন্টায় দিতে চাও তাহলে 500 ml ডিভাইডেড বাই 16। 500 ml ডিভাইডেড বাই 16 কত আসে বলো তো? 30 ড্রপস, 31 ড্রপস আসে। হ্যাঁ, 31 ড্রপস আসে আর কি। তাহলে এটা হলো মোটামুটি, এটা আমি বোঝানোর জন্য বলছি। তাহলে ফ্লুইডের ড্রপস এর একটা সূত্র হচ্ছে ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু আওয়ার। এখন আওয়ারটা তুমি কত সময় দিবা এটা ডিপেন্ড করে যে তুমি ফ্লুইড থেরাপি কত সময় দিবা। তুমি এটা 24 ঘন্টায় কারেকশন করবা না 1 ঘন্টায় কারেকশন করবা, এটা ডিপেন্ড করে সিচুয়েশন। ঠিক আছে? তাহলে ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু আওয়ার। এখন মাইক্রোডোপের ক্ষেত্রে কি হবে? মাইক্রোড্রপের ক্ষেত্রে কিন্তু এই 4টা 4 ইনটু আওয়ার যেটা, হ্যাঁ, যেহেতু মাইক্রোড্রপ আমরা জানি 4 মাইক্রোড্রপ সমান 1 ড্রপ, তাহলে ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই আওয়ার হবে এখানে। মাইক্রোড্রপের সূত্রে 4 থাকবে না। কেন, কিভাবে উঠবে? ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু আওয়ার ইনটু 4। তাহলে 4 4 কাটা গেল। 4 4 কাটা গেলে কত? ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু আওয়ার। বুঝতে পারছো সবাই? কোনো রেসপন্ড নাই কেন? কেউ একজন রেসপন্ড করো তো। মাকসুরা, এনিবডি? হ্যালো, বলো, কেউ একজন বলো। বুঝতে পারছো স্যার কিনা? আবার একটু রিপিট করলে ভালো হয় স্যার। জি স্যার বুঝেছি।
সাউন্ড কি শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে কিন্তু স্যার পুরোপুরি বুঝতে পারছি না। তোমরা আরেকবার একটু আমার সাথে বলুন। আলাপ করতে পারো, এটা তো টিউটোরিয়াল ক্লাস, তো লেকচার ক্লাস না। তোমরা আনমিউট করেও রাখো, অসুবিধা নেই, আলাপ করো, অসুবিধা নেই। সূত্রটা আরেকবার রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, সূত্রটা হচ্ছে আমরা যে এই যে আমি এটা এটা এই জিনিসটা কি বুঝতে পারছো? এটা হলো মাইক্রো ইনফিউশন সেট বা মাইক্রো বুরেট সেট। ঠিক আছে, এখানে একটা 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 চেম্বার দেখতে পাচ্ছ না? এটা হলো ফ্লুইড চেম্বার, চেম্বার প্রপার। এরপরে থাকবে আর একটা ছোট একটা, দেখো যখন প্রত্যেকটা স্যালাইনে দেখবা না একটা ড্রপস আকারে পড়ে, যে এটাকে বলে কাউন্টিং চেম্বার, এখানে আছে পেঁচানো আর কি। এরপরে থাকে রেগুলেটর, কানেক্টর, এগুলা পরে আমি দেখাবো তোমাদের, যদি ওয়ার্ডে পরীক্ষার আগে আমি দেখাবো। এখন আমি তোমাদের বলছিলাম ড্রপস এর সূত্র। ড্রপস এর সূত্র হলো ড্রপস ইকুয়াল টু ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু আওয়ার। 4 ইনটু আওয়ার তোমরা লিখতে পারো, একটু কাগজ কলম থাকলে লিখে নাও। ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু আওয়ার। এই আওয়ারটা হলো, তুমি মনে করো একটা ফ্লুইড থেরাপি 4 ঘন্টায় কারেকশন করতে চাই, এই আওয়ারটা হবে 4 ইনটু 4। বুঝতে পারছো না? তুমি যদি 5 ঘন্টায় কারেকশন করতে চাও, এই আওয়ারের জায়গায় লিখবা কত? 5। তাহলে ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু 4 ইনটু 5 এরকম হবে আর কি। তোমরা কি বুঝতে পারো না এখনো? তুমি যদি 24 ঘন্টায় কারেকশন করতে চাও, 24 ঘন্টায়, তাহলে এই জায়গায় আওয়ারের জায়গায় লিখবা কত? 4 ইনটু 24। হ্যাঁ, 4 24 96 হবে। তো ধরো তুমি এখন 100 ml ফ্লুইড দিতে চাও, হ্যাঁ দিতে চাও 24 ঘন্টা, তাহলে 100 ডিভাইডেড বাই 96 এরকম হবে আর কি। বা 500 ml ফ্লুইড দিতে চাও 24 ঘন্টায়, 500 ডিভাইডেড বাই 4 ইনটু 24। এখনো বুঝো নাই? এটা ভার্চুয়াল ক্লাসের অসুবিধা এখন কি? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝো নাই? স্যার ড্রপটা কি পার মিনিটে নাকি? হ্যাঁ, এই যে সরি আমি এটা বলতে ভুলে গেছি। ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু আওয়ার, এই যে ড্রপসটা বের হবে এটা পার মিনিটে বের হবে। এখন বুঝতে পারছো? বুঝো নাই? মানে এই সূত্রটা যে এটা বের হবে, এটা হলো পার মিনিটে। অর্থাৎ ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু আওয়ার। আচ্ছা, এখন মাইক্রোড্রপের সূত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা জানি যে এক ড্রপ সমান 4 মাইক্রোড্রপ, তাইলে ফ্লুইড ইন ml ডিভাইডেড বাই 4 ইনটু আওয়ার ইনটু 4, তাহলে 4 4 কাটা গেল, সেক্ষেত্রে তোমরা আনমিউট করেই রাখতে পারো, মাঝে মাঝে ইয়ে করো, রেসপন্ড করো, নাহলে আমি কিছু বুঝতেছি না, তোমরা শুনতেছো কিনা আমি বুঝতেছি না। আচ্ছা, তাইলে এটা তাইলে আমরা যদি এটা ইনফিউশন সেট দিয়ে বাচ্চাদের দেওয়া তো সেফ না, সেজন্য আমরা আমরা কি বলি, মাইক্রো ইনফিউশন সেটটাকে ইউজ করি। ঠিক আছে, এটা ফ্লুইড রিসাসিটেশনে আমরা ইউজ করি ফ্লুইডে। এছাড়াও এই মাইক্রো ইনফিউশন সেট দিয়ে আমরা কিন্তু কিছু কিছু ইমার্জেন্সি ড্রাগসও দিতে পারি। যেমন আমরা শকের জন্য ডোপামাইন দিতে পারি আয়নোট্রপিক এজেন্ট হিসেবে। ঠিক আছে, এছাড়া অন্যান্য আদার যেমন অ্যান্টিবায়োটিক থেরাপিতে আমরা ইউজ করতে পারি, কেমোথেরাপিতে আমরা ইউজ করতে পারি বিভিন্ন ভাবে। অর্থাৎ ইন দ্য ফর্ম অফ ফ্লুইড আমরা বিভিন্ন ফর্মেট আমরা মানে ওষুধ দিতে পারি, আমাদের ওষুধ মেডিসিন দিতে পারি, ফ্লুইড দিতে পারি, নিউট্রিশন মেনটেন করতে পারি। এছাড়াও এটাকে আমরা অনেক এক্সচেঞ্জ ট্রান্সমিশনেও আমরা কাজে লাগে। এটার আম্বিলিকাল যে ভেইন এর পেটেন্সি মেনটেন করতেও কিন্তু আমরা এই পেটেন্সি মেনটেন করতেও কিন্তু এটা কাজে লাগে। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি, তাই তো?
আচ্ছা, এটা তো তোমরা সকালে বলছো ওরাল ডিহাইড্রেশন সল্ট, শুনতে পাচ্ছ? তোমরা রেসপন্ড করো, কিন্তু আমার সাথে আলাপ করে করে কথা বলবো, এমনি কার সাথে কথা? শোনা যায়? হ্যাঁ, তোমরা কথা বলবা। কে বলতেছো বলো, নাম বলো। আচ্ছা যাক, এটা হলো ওরাল ডিহাইড্রেশন সল্ট, দেখতেছো এই প্যাকেট? স্যার সিয়াম হোসেন। সিয়াম বলছো, ভেরি গুড। ওরাল ডিহাইড্রেশন সল্ট হচ্ছে এই, দেখো ওআরএস বলতে আমরা বুঝি ওরাল ডিহাইড্রেশন সল্ট। হ্যাঁ, ওরাল ডিহাইড্রেশন সল্ট। এখন এখানে কি কি প্রশ্ন, এখানে কিছু কিছু জিনিস মানে হয়তো মিসিং হয়েছে, আমরা টিউটোরিয়ালে সেটা কভার দিয়ে দিচ্ছি। সেটাকে তোমাকে কিন্তু ওরাল ডিহাইড্রেশন সল্টের কম্পোজিশন ধরবে, পরীক্ষায় আসে এবং অস্পিতেও আসে, বুঝতে পারছো? হ্যালো, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আসে। সোডিয়াম ক্লোরাইড কত, এখানে লেখা আছে দেখো 1.3। হ্যালো, শুনতে পাচ্ছ? শেয়ার গেছে কিন্তু। ইয়েস হ্যাঁ। স্যার, শোনা যায়, শোনা যায়। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড দেখো 1.3, পটাশিয়াম ক্লোরাইড, এই যে কম্পোজিশনটা তোমাদের আছে না, দেখো। তারপরে পটাশিয়াম ক্লোরাইড হলো 0.75, সোডিয়াম সাইট্রেট হচ্ছে 1.45 এবং এনহাইড্রাস গ্লুকোজ মানে হলো পানি ছাড়া গ্লুকোজ আর কি, সেটা হচ্ছে 6.75 গ্রাম। সেটা এই যে কম্পোজিশন, এটা কিন্তু পরীক্ষায় ধরে, এটা পরীক্ষায় আসে। ওআরএস দেখতে তো সহজ মনে হয়, কিন্তু তোমাকে যখন কম্পোজিশন ধরবে, তুমি যদি না পড়ে যাও তাহলে তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এক মিনিট, তোমরা একটু লাইনে থাকো। ওআরএস এর কম্পোজিশনটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট এবং এনহাইড্রাস গ্লুকোজ। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কত 1.3, পটাশিয়াম ক্লোরাইড কত 0.75, এরপর হচ্ছে সোডিয়াম সাইট্রেট কত 1.45 গ্রাম এবং এনহাইড্রাস গ্লুকোজ কত 6.75 গ্রাম। এটা পরীক্ষায় ধরবে, বুঝতে পারছো? কাজে এটা তোমাদের অবশ্যই মানে জানতে হবে আর কি। আর এটা কতটুকু পানিতে বানায় অবশ্যই জানো, তোমরা সবাই জানো, হাফ লিটার পানিতে বানায়। হাফ লিটার পানিতে বানায়। হাফ লিটার পানিতে যদি কম পানিতে বানায় তাহলে কি সমস্যা হবে? কেউ একজন বলো তো। হ্যালো, সিয়াম বলো, সিয়াম। সিয়াম। হাই স্যার, হাইপারনেট্রেমিয়া। না না, যে কম পানিতে যে পানি কি এটা কনসেন্ট্রেটেড, স্যার হাইপারনেট্রেমিয়া। কনসেন্ট্রেটেড না না হবে, হ্যাঁ হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশন হয়ে যাবে, আমি ওটা বলছি। আর যদি কন্ডিশনটাকে বলছে, আমরা যদি এটা খাওয়াই, তার বাচ্চাকে যদি এই বাচ্চাদের যদি এটা খাওয়ানো হয় তাহলে কি হবে? হাইপারনেট্রিমিক ডিহাইড্রেশন করে একটা টার্ম আছে, অর্থাৎ হাইপারনেট্রিমিয়া হবে। তারপরে হচ্ছে এরপরের সিকুয়েল হচ্ছে হাইপারনেট্রিমিক ডিহাইড্রেশন হবে, তারপরে সিকুয়েল হবে হাইপারনেট্রিমিক ডিহাইড্রেশন। হাইপারনেট্রিমিক ডিহাইড্রেশন কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, জানো যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন এটা। তোমাদের যখন ওয়ার্ডে কাজ করবে তখন তোমাদের একটা অভিজ্ঞতা হবে যে এটাতে কতটা বিধ্বংসী। অর্থাৎ 100 সোডিয়াম হাইপারনেট্রিমিয়া, আমরা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাইপারনেট্রিমিয়া আমরা কখন বলবো? হাইপারনেট্রিমিয়া কখন বলবো বলো তো? হাইপারনেট্রিমিয়া কখন বলবো? মোহাম্মদ নূর কাশেম, মোহাম্মদ নূর কাশেম, মোহাম্মদ নূর কাশেম। জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, বলো শুনতে পাচ্ছি। হাইপারনেট্রিমিয়ার ডেফিনিশনটা বলো। হাইপারনেট্রিমিয়ার ডেফিনিশন বলো। সোডিয়াম ক্লোরাইড যখন 0.9% এর যদি বেশি হয় তখন এটা হাইপোনেট্রিমিয়া স্যার। আরে না না না, এটা কি হলো? আনসার হলো মানুষের শরীরে হাইপারনেট্রিমিয়া কখন হয়? ব্লাড সুগার মানে সোডিয়াম, সেরাম সোডিয়াম সোডিয়াম কত উপরে আয়ন যদি গেলে? স্যার ও গ্রেটার দ্যান 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। 1
145 145 কে বললো তোমারে? 145 গ্রেটার দেন মিলি আচ্ছা ইকুইভ্যালেন্ট স্যার, সোডিয়াম, মিলি ইকুইভ্যালেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, তাইলে মানে নরমাল সোডিয়াম কনসেন্ট্রেশন বললো কত? নরমাল সোডিয়াম কনসেন্ট্রেশন কত? নরমাল ব্লাড সুগারে সোডিয়াম, ব্লাডে সোডিয়াম কত? 135 থেকে 145 না? হ্যালো, কেউ রেসপন্ড করো জি না। স্যার, জি স্যার। তাইলে এই নরমাল লেভেলের উপরে যাওয়া মানেই তো হাইপারনেট্রিমিয়া। এখন দেখা গেছে যে কারো যদি 160 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের বেশি হয় তাইলে এটা লাইফ থ্রেটেনিং। হ্যাঁ, মানে বাঁচানো অনেক টাফ হয়ে যায়। কিন্তু 145 এর উপরে গেলেও হাইপারনেট্রিমিয়া, কিন্তু এগুলা তখন আমরা কিভাবে কারেকশন করি? এগুলো কারেকশন করতে হয় কিন্তু ফ্লুইড থেরাপি দিয়েই কারেকশন করতে হবে। সেক্ষেত্রে আমরা কোয়ার্টার স্ট্রেং নরমাল স্যালাইন ও হাফ স্ট্রেং নরমাল স্যালাইন, আমরা ফ্লুইড ভলিউমটা অর্থাৎ তার যে নরমাল ফ্লুইড যেটা সে পায় তার থেকে একটু বেশি ফ্লুইড, মানে 100 গুণ বেশি, 1.25 টাইমস ফ্লুইড আমরা বেশি দেই। দিয়ে হয় কি, তাকে আমরা কি করি, এই সোডিয়ামটা তখন ডাইলুশন হয়ে যায় এবং হাইপারনেট্রিমিয়া থেকে কারেকশন হয়ে বডি এটাকে নরমাল করে ফেলে। কিন্তু যদি খুব বেশি হাইপারনেট্রিমিয়া হয়, there is more than 160 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, সেটা কিন্তু নরমালি ফ্লুইড, শুধু ফ্লুইড থেরাপি দিলে কারেকশন হবে না, সেক্ষেত্রে হিমোডায়ালিসিসে করা লাগতে পারে। তাইলে এটা আমরা এই ওআরএস, আমাদের মেইন চিকিৎসা হলো, ইন্ডিকেশন হচ্ছে আমরা সাম ডিহাইড্রেশনে, আমরা সাম এবং নো ডিহাইড্রেশন, হ্যাঁ, আমরা ওআরএস সলিউশনটা ইউজ করতে পারি। আর সিভিয়ার ডিহাইড্রেশনে কিন্তু আমরা আসলে সিভিয়ার ফর্ম অফ ডিহাইড্রেশন, যেটা এটাতে মুখে দিলে হয় না, আমরা আইভি ফ্লুইড দেই। আমরা কি দেই? আইভি ফ্লুইড দেই, বুঝছো? আইভি ফ্লুইড ইন দ্য ফর্ম অফ, আমরা কলেরা স্যালাইন দেই। ডায়রিয়া, সিভিয়ার ডায়রিয়াতে আমরা কি দেই? কলেরা স্যালাইন দেই। বুঝতে পারছো? এখন তোমাদের ধরবে হচ্ছে সাম ডিহাইড্রেশনের ম্যানেজমেন্টে যে ফ্লুইড দেওয়া হয়, ফ্লুইড থেরাপিটা বলো। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন হবে এখানে যে ডিহাইড্রেশন কয় রকমের হয়? কয় রকমের ডিহাইড্রেশন আছে? যেমন নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন এবং সিভিয়ার ডিহাইড্রেশন, তাই না? নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন এবং সিভিয়ার ডিহাইড্রেশন। এখন এই 3 রকমের ডিহাইড্রেশন আছে এবং তোমরা এগুলা ক্লিনিক্যাল প্যারামিটার অনুসারে 4টা ভাগ, মানে আমরা ইয়ে করব, আমরা কি কি দেখে, আমরা 4টা প্যারামিটার আছে, এই 4টা প্যারামিটার দিয়ে আমরা বুঝতে পারি। যেমন অ্যাপিয়ারেন্স, থার্স্ট, স্কিন পিঞ্চ এবং আই যদি সানকেন হয়, আই সানকেননেস দেখে আমরা বুঝতে পারি। তাহলে অ্যাপিয়ারেন্স যদি লেথার্জিক হয়, অ্যাপিয়ারেন্স যদি নরমাল থাকে তাহলে নো সাইন, যদি ইরিটেবল হয় সাম সাইন, এবং সিভিয়ার এর ক্ষেত্রে লেথার্জিক ও আনকনশাস হবে। থার্স্ট এর ক্ষেত্রে হচ্ছে থার্স্ট নরমাল থাকবে কি নো সাইন, সাম সাইনের ক্ষেত্রে থার্স্ট কি হবে? ইনক্রিজড হবে। তোমরা কি এই জিনিসটা জানো যে সাম ডিহাইড্রেশনে কিন্তু মানুষ থার্স্টি হয়, জানো কি না? কেউ একজন বলো, রেসপন্ড করো। জি স্যার। সাদাত বলো, সাদাত বলো। সাম কন্ডিশন, সাম ডিহাইড্রেশনে আনমিউট করো না। সাদাত, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি বলো তো, সাম ডিহাইড্রেশনে যে থার্স্টি এটা জানো কিনা বলো। জি স্যার, জানি স্যার। জানো তো ঠিক আছে, কিন্তু দেখছো কিনা? না স্যার, দেখি নাই। কখনো দেখছো? এইটাই তো, দেখার জন্যই তো ওয়ার্ড দরকার, কথা বুঝছো? এদের না দেখলে তোমরা বুঝবা না, কারণ এটা তোমার ডায়রিয়া ওয়ার্ডে গেলে তুমি বুঝবা যে সামের বাচ্চারা কিভাবে, পানি তো তুমিও খাই আমিও খাই, তাই না? এই পানি খাওয়ার মধ্যে কিন্তু এগারনেস একটা ব্যাপার আছে। কেউ পেলে এগার লিভিং করে, হ্যাঁ, সে হ্যালো হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, তাহলে এগার লিডিং করে, মানে এগারনেসটা বেশি থাকে সামের ক্ষেত্রে। আর সিভিয়ার এর ক্ষেত্রে হয় কি, সিভিয়ারে কিন্তু বাচ্চা খাইতে পারে না, লেথার্জিক। লেথার্জিক হয়ে যায়, বাচ্চা খাইতে পারে না। এটা কিন্তু এটা দিয়েও বোঝা যায় যে সিভিয়ারনেস। এছাড়া আইর ক্ষেত্রে বোঝা যায়, আইটা যদি নরমাল থাকে, নো সাইন। সানকেন কিন্তু বহুত কেসে থাকে। সামের ক্ষেত্রেও সানকেন থাকে, সিভিয়ারের ক্ষেত্রেও সানকেন, বাট ভেরি সানকেন থাকে। হ্যাঁ, ভেরি সানকেন থাকে। আর হচ্ছে তোমার কি বলে সিভিয়ার। এরপরে হলো তোমার এই তাইলে তোমার আই আমরা দেখলাম। আর স্কিন পিঞ্চের একটা ব্যাপার আছে, তাই না? স্কিন পিঞ্চের ব্যাপার হলো স্কিন পিঞ্চের ব্যাপার হলো স্কিন পিঞ্চ দিয়ে আমরা বুঝতে পারি, আমরা কিভাবে বুঝতে পারি বলতো? স্কিন পিঞ্চ হলো goes back slowly and very slowly. goes back slowly বলতে and যদি নো সাইনের ক্ষেত্রে কি হচ্ছে, ইনস্ট্যান্টিনিয়াসলি তুমি সারা মাত্র স্কিন চলে যাবে। আর সামের ক্ষেত্রে হলো স্লোলি যাবে, আর ভেরি স্লোলি যখন মোর দেন 2 সেকেন্ড হবে, অর্থাৎ স্কিন ছাড়ার পরে যদি 2 সেকেন্ডেরও বেশি সময় লাগে, সেক্ষেত্রে আমরা বলবো তাকে স্কিন পিঞ্চ গোজ ব্যাক ভেরি স্লোলি। তাহলে এই কয়টা সাইনের মধ্যে 2 or more সাইন যদি থাকে, তাহলে তোমার ডায়াগনোসিস কনফার্ম হবে। হ্যাঁ, সে নয়ের ক্ষেত্রে যদি 2টা থাকে তাহলে এটা হবে। হ্যাঁ, অর্থাৎ সিভিয়ারের ক্ষেত্রে 2 or more সাইন থাকতে হবে, সামের ক্ষেত্রে 2 more থাকলে তাকে সাম বলতে পারবো। তাইলে এটাই ডিহাইড্রেশনের যে কিভাবে ডিহাইড্রেশন অ্যাসেস করা হয়, এটা কিন্তু পরীক্ষা করবে। বুঝতে পারছো? স্যার 2 সেকেন্ডের বেশি সময় লাগলে এটা কি সিভিয়ার ডিহাইড্রেশন বলবো? সরি, স্কিন টার্গেট গেলে 2 সেকেন্ডের বেশি হয়। আমি তোমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে না, একটু আস্তে বলো। হ্যাঁ বলো। স্কিন টার্গেট সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে এটা একটু আরেকবার বললে ভালো হয়। মানে সিভিয়ার ডিহাইড্রেশনটা মানে ক্লিনিক্যাল প্যারামিটার। জি স্যার। হ্যাঁ, সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে ওই যে তোমার মনে রাখার জন্য একটা মেনোমিক আছে, সেটা হলো ATS মানে অ্যাপিয়ারেন্স, থার্স্ট, স্কিন পিঞ্চ আর আই এই চারটা জিনিস আমরা দেখি। অ্যাপিয়ারেন্স যদি হয় লেথার্জিক যদি হয় আর আনকনশাস হয়, তাইলে এটা তুমি সিভিয়ার বলতে পারো। থার্স্ট যদি তার নট থার্স্টি, মানে থার্স্টটা তোমার অ্যাসেস করা যাচ্ছে না, থার্স্ট মানে হ্যাঁ থার্স্ট নাই, নো থার্স্ট, হ্যাঁ যদি হয়, হ্যাঁ তাইলে এটা হবে থার্ড। স্কিন পিঞ্চ গোজ ব্যাক ভেরি স্লোলি, আর আই ভেরি সানকেন। এই চারটা জিনিস দিয়ে আমরা করি। এর মধ্যে যে কোনো 2টা থাকলে তুমি সিভিয়ার ডিহাইড্রেশন বলতে পারবে। বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা প্রসিড করি, আমরা এটা দেখবো। এটা তোমরা আজকে কিন্তু আমি দেখছি পাশ থেকে বসে, তোমরা আকলাক্সারের ক্লাসে তোমরা অনেকে এটাকে লাম্বার পাংচার নিডল বলছো, বলো নাই? লাম্বার পাংচার নিডল বলছো। এটা কিন্তু লাম্বার পাংচার নিডল না, এটা হলো বোন মেরো, শালাস বোন মেরো অ্যাসপিরেশন নিডল। এটা হলো শালাস বোন মেরো অ্যাসপিরেশন নিডল। এটাতে 3টা পার্ট দেখো। একটা এই যে বের করা একটা অংশটা, এই যে অংশটা, এটাকে বলা হয় ট্রকার ওর স্টিলেট। এইটা হচ্ছে, এটাকে বলছে ক্যানুলা। আর এটা হচ্ছে গার্ড, অ্যাডজাস্টেবল স্ক্রু অর গার্ড। তাহলে এটা কয়টা পার্ট? 3টা পার্ট। এটা হচ্ছে কি, এটা কি ট্রকার ওর স্টিলেট, এটা হচ্ছে ক্যানুলা, এটা হচ্ছে ট্রকার, এটা হচ্ছে গিয়ে তোমার ট্রকার স্ক্রু, এটা হলো অ্যাডজাস্টেবল স্ক্রু অর গার্ড। এই 3টা পার্ট নিয়ে হলো শালাস বোন মেরো অ্যাসপিরেশন নিডল। এখন তুমি শালাস বোন মেরো অ্যাসপিরেশন নিডলকে কিভাবে তুমি এর সাথে পৃথক করবা, কিভাবে তুমি লাম্বার পাংচার নিডলের সাথে কিভাবে ডিফারেন্সিয়েট করবা? লাম্বার পাংচার নিডল কিন্তু অত স্টাউট হয় না, অত মোটা হয় না। এটা দেখো অত অনেক থিক স্টাউট, একটা হাড়ের ভিতরে ঢুকবে একটা জিনিস, কত শক্ত হওয়া লাগে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা কিন্তু মোটা, অনেক মোটা। হ্যাঁ, মোটা, এটা অনেক মোটা। আর এটা বোন মেরো অ্যাসপিরেশন নিডলে অ্যাডজাস্টেবল স্ক্রু বা গার্ড থাকে, কিন্তু তোমার লাম্বার পাংচার নিডলে কিন্তু
অ্যাডজাস্টেবল স্ক্রু অর গার্ড নেই। আমি পরবর্তী স্লাইডে তোমাদের লাম্বার ফাংশন দেখাবো। তো এটা হচ্ছে অ্যাডজাস্টেবল স্ক্রু বা গার্ড নেই, বুঝতে পারছো? আচ্ছা, নার্গিস 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 তুমি কি শুনতে পাচ্ছ? চম্পা, নার্গিসারা চম্পা, জি স্যার। নার্গিসারা চম্পা, তুমি এখন এটার ইন্ডিকেশন বলো। সকালে ক্লাস করছো কিনা জানি না, করছো নি? করছো? জি স্যার করেছি। হ্যাঁ বলো। ফার্স্ট হচ্ছে বোন মেরো অ্যাসপিরেশন ফার্স্ট হচ্ছে ডায়াগনস্টিক ইন্ডিকেশন, সেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, তারপর হচ্ছে তুমি মাল্টিপল প্লাস্টিক বলবা না, আমার কথা বলো। প্রথমেই প্লাস্টিক বলবা, প্রথমে বলবা অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিম্ফোপ্লাস্টিক না, আমার কথা শোনো, লিম্ফোপ্লাস্টিক আলাদা করার দরকার নাই, বলবা অ্যাকিউট লিউকেমিয়া। লিউকেমিয়া বিভিন্ন রকমের হয়, লিম্ফোপ্লাস্টিক, মায়োলোপ্লাস্টিক যেটাই হোক, তুমি বলবা অ্যাকিউট লিউকেমিয়া। এরপরে বলো, এল দিয়ে যতগুলো বলে ফেলো না আগে, স্যার অ্যাকিউট লিউকেমিয়া, তারপর হচ্ছে স্যার তারপর হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, তারপর হচ্ছে স্যার কালা জ্বর করা হয়, তারপর হচ্ছে মাল্টিপল মায়োলোমা এগুলাতে দেখা হয়, তারপর হচ্ছে থেরাপিউটিক হচ্ছে বোন মেরো ট্রান্সপ্লান্টেশন করা হয়, যেমন স্যার আইটিপি তে, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া ওইগুলাতে স্যার থেরাপিউটিক ইউজ। স্যার একটা ডায়াগনস্টিক একটা থেরাপিউটিকের মধ্যে কি বলছো তুমি? থেরাপিউটিক হচ্ছে বোন মেরো ট্রান্সপ্লান্টেশন করা হয়, এখানে হচ্ছে আইটিপি তে, তারপর হচ্ছে স্যার থ্যালাসেমিয়া ওইগুলাতে এগুলাতে ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি যেটা আমার মনে হয় যেটা ডায়াগনস্টিকে তুমি আরো অনেকগুলা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে তোমাকে বলতে হবে অ্যাকিউট লিউকেমিয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এল দিয়ে আরেকটা আছে লিম্ফোমা। হ্যাঁ, লিম্ফোমা বনি মেটাস্টেসিস হয় না, লিম্ফোমা গুলা বলতে হবে। তাহলে অ্যাকিউট লিউকেমিয়ার সাথে এল দিয়ে যেগুলো আছে অ্যাকিউট লিউকেমিয়া, তারপরে লিম্ফোমা, তারপরে তোমার অ্যাকিউট আইটিপি আছে না, অ্যাকিউট আইটিপি, ক্রনিক আইটিপি দুইটাই। তাহলে আইটিপি বলে শুধু, তাহলে আইটিপি, তারপরে হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া বলছো না, অ্যাপ্লাস্টিক, ঠিক আছে। এগুলা হলো হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার যেগুলো আছে এরপরে হচ্ছে তোমার ইনফেকশাসের মধ্যে আছে যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, কালাজ্বর, এগুলা। এরপরে হলো স্টোরেজ ডিজিজের মধ্যে স্টোরেজ ডিজিজ আছে যেমন মায়োলোপারক্সিড, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, বা অন্যান্য স্টোরেজ ডিজিজ আছে ওগুলা। তার মানে তোমার সংখ্যাটা দেখছো আরো অনেক জিনিস বাদ পড়ে গেল, তো বাদ পড়ছে, এগুলো তোমাকে অ্যাড করতে হবে। আর থেরাপিউটিক আসলে তুমি বলো বোন মেরো ট্রান্সপ্লান্টেশনে, এটা বোন মেরো ট্রান্সপ্লান্টেশনে এটা মেরো কালেকশন করা হয় আর কি, এই পার্টে লাগে, মেরো কালেকশন করা হয়, মেরো কালেকশনের পার্টে লাগে। কোনটা ইন্ডিকেশন বলো, কেউ একজন বলো কোনটা ইন্ডিকেশন, কোনটা ইন্ডিকেশন বলো তো? হ্যালো, হেমোফিলিয়া, পেশেন্টের যদি হেমোফিলিয়া থাকে বা লোকাল ইনফেকশন থাকে তাহলে আমরা দিব না এগুলা। হেমোফিলিয়া মানে লোকাল ইনফেকশন যদি থাকে, জি স্যার। এছাড়া যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে না, থ্রম্বোসাইটোপেনিয়া থাকে তাইলে তো দিতে পারবো না, তাই না? কি হলো স্লাইড? আচ্ছা আমি দিচ্ছি। থ্রম্বোসাইটোপেনিয়া, লোকাল ইনফেকশন যদি থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, তাইলে তুমি মানে এটা ব্যবহার করতে পারবে না। আর হলো তোমার লোকাল ইনফেকশন, থ্রম্বোসাইটোপেনিয়া, আর আরেকটা কি বলছো তুমি? হেমোফিলিয়া যদি থাকে, ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে, ব্লিডিং ডিসঅর্ডার, এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা আমি আলাপ শেষ করি আগে, এটা বাদ দাও, বই সবার কাছে বই রাখো, আলাপ করো। তো আমি দেখাতে যাচ্ছিলাম যে বোন মেরো অ্যাসপিরেশন নিডল তোমরা দেখছো, এটার ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এইগুলা করতে হবে, ঠিক আছে।
সাইডটা তোমাদের সাইড বলছো না, সাইডটা বলো তো। সাইড হলো আপার এন্ড অফ বাট লেস দেন 2 ইয়ার, আপার এন্ড অফ দ্য টিবিয়া। আর কি বলছো তোমরা? posterior and anterior iliac crest and manubrium sternum ঠিক আছে, এই হলো তাই। এছাড়া তোমরা সকালে দেখছো লাম্বার পাংচার নিডল, তোমাদের ছবিগুলো সেভ করা আছে কিনা? কালকে আজকে ছবি সেভ করছিলা পাওয়ার পয়েন্ট গুলা? না করলে অসুবিধা নাই, ওয়ার্ডে যে কোনো একদিন এসে দেখো, অসুবিধা কি। আচ্ছা, লাম্বার পাংচার নিডলের সাথে পার্থক্য হচ্ছে এই যে অ্যাডজাস্টেবল স্ক্রু বা গার্ড নাই, লং এবং স্ল্যান্ডার। এটা দুই রকমের তোমাদের মনে সকালে দেখানো হয়েছে। একটা হচ্ছে তোমার মেটালিক লাম্বার পাংচার নিডল, আর একটা হচ্ছে তোমার একটা হচ্ছে মেটালিক, আর একটা হচ্ছে সিলিকন আর কি। এটা একটাতে দেখবা মেটালিকের ইউজ কাল খুব একটা হয় না। আর আমরা লাম্বার পাংচার বেসিক্যালি হাইপোডার্মিক নিডল দিয়ে করি, মানে ওয়ার্ডে। হাইপোডার্মিক নিডল তোমরা দেখছো সকালে, আমার মনে আছে তোমরা দেখছো। হাইপোডার্মিক নিডল হচ্ছে ডিসপোজেবল সিরিঞ্জের যে নিডল, ওগুলোকে হাইপোডার্মিক নিডল বলে। বুঝতে পারছো? তাইলে এটা আমরা লাম্বার পাংচার তাইলে ক্লিয়ার করি, মানে লাম্বার পাংচার নিডল দিয়েও করতে পারি, আবার হাইপোডার্মিক নিডল দিয়েও করতে পারি। লাম্বার পাংচারের যে সাইটটা ইম্পর্টেন্ট। সাইট হচ্ছে ইন বিটুইন ফোর্থ স্পাইনটা, মনে রাখো, ফোর্থ স্পাইনের উপরের স্পেস এবং নিচের স্পেস। উপরের স্পেস হলো থার্ড এন্ড ফোর্থ নাম্বার ভার্টিব্রাল, ইন বিটুইন থার্ড এন্ড ফোর্থ এন্ড ফিফথ, এই দুইটা স্পেসে সাধারণত করি। উপরের স্পেসে করার অসুবিধা কি? বলো তো, কেউ একজন বলো। রুবাইয়া বলো, রুবাইয়া হুসেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার এটা হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, হ্যাঁ, স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। আর স্পাইনাল কর্ড ইনজুরি এটাই সবচেয়ে, সেজন্য আমরা এই ঝুঁকিটা নিব না, আমরা একটু নিচে স্পেসিফাই করি। আচ্ছা, এখন তোমাদের যেটা এখানে পড়তে হবে সেটা হলো এটার ইন্ডিকেশন কি, লাম্বার পাংচার নিডল কি কি কন্ডিশনে করা হয় বলো তো। কেউ একজন বলো, সকালে তো ক্লাস করছো, বলো কি কি কন্ডিশনে করা হয়? রুবাইয়া বলো। স্যার মেনিনজাইটিস, এরপরে একটা বললে শেষ, একটা বললে তো হবে না, আরো বলা লাগবে তো। এটা লাম্বার পাংচার নিডল, তাই না? এই লাম্বার পাংচার নিডলে এটা তো দেখছো, এটা লং স্ল্যান্ডার, মানে লম্বা এবং সরু, এবং এটা একটা স্টিলেট থাকে, আর এটা হলো ক্যানুলা। এর ভিতরের যে জিনিসটা দণ্ড, এটাকে বলে স্টিলেট। হ্যাঁ, স্টিলেট। এই সবাই দেখতে পাচ্ছ? ও শেয়ার দিছে, থ্যাংক ইউ। কে দিছো শেয়ার? নামটা বলো তো। ইউ আর ভিউইং অফ শহীদুজ্জামান শহীদ স্ক্রিন। শহীদুজ্জামান স্যার শাহিদ। থ্যাংক ইউ। শহীদ না? স্যার শাহিদ। শাহিদ, উচ্চারণ শাহিদ। আচ্ছা শাহিদ, খুব ধন্যবাদ তোমাকে, তুমি যে শেয়ার করছো এটা। হ্যাঁ, আচ্ছা তুমি পরে দিও। এটাতে রাখো, কোনো নিও না, এটাতে রাখো। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা এই সবাই দেখছো নাম্বার পাংচার নিডল? সবাই দেখছো? কেউ একজন রেসপন্ড করো, আমি বলি। দাঁড়াও, শারমিন সুলতানা বলো, দেখছো কিনা? শারমিন, তুমি শুনতে পাচ্ছ? শারমিন কি আছে না নাই? তাইলে এটা এই নিয়ে রিলেটেড প্রশ্ন হলো, এটা তোমরা ইন্ডিকেশন কম বলছো, খালি মেনিনজাইটিস বলতে হবে না, মেনিনজাইটিস বলতে হবে, এনকেফালাইটিস, সাবআরাকনয়েড হেমোরেজ। কি বলবা? এক নাম্বার হলো মেনিনজাইটিস এর কিন্তু বিভিন্ন রকমের হয়। অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিস হতে পারে, টিউবারকুলার মেনিনজাইটিস এবং ভাইরাল মেনিনজাইটিস।
তাহলে এই কয়টা কন্ডিশন আছে। এছাড়া সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, এছাড়াও আরো কয়েকটা কন্ডিশন আছে, যেমন আমরা বোন মেরো না, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো লিউকেমিয়াতে করতে পারি। লিউকেমিয়া না, এরপরে তুমি বলতে হবে জিপিএস, গুলেইন-বারি সিনড্রোম। গুলেইন-বারি সিনড্রোমে করা হয়। গুলেইন-বারি সিনড্রোমে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন দেখতে এটা করা যায়, ঠিক আছে। এছাড়া তোমার যে লিউকেমিয়া দেখতে লিউকেমিয়ার সিএনএস মেটাস্টেসিস দেখতে আমরা দেই, সিএনএস মেটাস্টেসিস দেখতে আমরা ইয়ে করি। আর ইন্ডিকেশন, থেরাপিউটিক ইন্ডিকেশনের মধ্যে আসে ট্রিপল আইটি মানে টিআইটি। টিআইটি বলতে বোঝো ট্রিপল ইন্ট্রাথিকাল মেথোট্রেক্সের, অর্থাৎ আমরা যে চিকিৎসা দেই, চিকিৎসা মানে কেমোথেরাপি যে দেই, কেমোথেরাপি সিএনএস ডাইরেক্টেড কেমোথেরাপি দিয়ে আমরা কিছু ওষুধ আমরা আমি আনমিউট করে রাখছিলাম। হ্যাঁ সরি, হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যাঁ কে বলো, কিছু বলবা? আচ্ছা, না বললে করো। সিএনএস ডাইরেক্টেড থেরাপিতে আমরা দেই, ঠিক আছে। তাইলে লিউকেমিয়ার সিএনএস ডাইরেক্টেড থেরাপি টিআইটি-এমটিএক্স। টিআইটি-এমটিএক্স মানে হচ্ছে ট্রিপল ইন্ট্রাথিকাল মেথোট্রেক্সের। ট্রিপল ইন্ট্রাথিকাল মেথোট্রেক্সের আমরা তিনটা ড্রাগ দেই। একটা হচ্ছে মিথোট্রেক্সেট, সাইটারিপিন এবং হাইড্রোকোর্টিসন। মিথোট্রেক্সেট, সাইটারিপিন, হাইড্রোকোর্টিসন, এই তিনটা ড্রাগের নাম তোমাদের জানতে হবে, মনে থাকবে? শহীদ মনে থাকবে? শাহিদ শাহিদ মনে থাকবে? জি স্যার। শাহিদ রেসপন্ড করে না। জি স্যার, জি স্যার। টিআইটি-এমটিএক্স এটা পরীক্ষা ধরে কিন্তু। আচ্ছা, এরপরে তুমি নেক্সটে যাও তো, নেক্সটের স্লাইড দাও, আমি আলাপ করতেছি। আচ্ছা, এটা তো থাক। এটা হচ্ছে 3-way স্টপ কক। 3-way স্টপ কক ডাকগুলোর নাম আরেকবার যদি বলতেন। ডাকগুলো হচ্ছে ওই যে টিআইটি, ট্রিপল ইন্ট্রাথিকাল মেথোট্রেক্সেট মানে ইলাবোরেশন, আর টিআইটি-এমটিএক্স হলো, এখানে এমটিএক্স শব্দের অর্থ হলো মেথোট্রেক্সেট, বুঝছো? তাহলে এখানে মেথোট্রেক্সেট বাস লাগবে, সাইটারিপিন এবং হাইড্রোকোর্টিসন। মেথোট্রেক্সেট, সাইটারিপিন, হাইড্রোকোর্টিসন, এই তিন ড্রাগ কম্বিনেশন সিএনএস ডাইরেক্টেড কেমোথেরাপিতে ব্যবহার করা হয়। এই কথা যদি বলতে পারো খুব ভালো মার্কস পাবে। আচ্ছা, এখন দেখো এটা 3-way স্টপ কক, এটার নাম হলো 3-way স্টপ কক। কি নাম? 3-way স্টপ কক, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে তুমি দেখো একটাতে আমি আলাদা আলাদা রাখছি, এই একটা আর একটাতে দেখো জয়েন করে দিচ্ছি না, দেখছো? এখন এটা যখন জয়েন করা হলে চ্যানেল কিন্তু বেড়ে গেল, এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল। এখন এটা আমরা আসলে বেসিক্যালি অনেক কিছু মানে 3-way স্টপ কক কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এক্সচেঞ্জ ট্রান্সমিশন করতে। কি করতে হয়? এক্সচেঞ্জ ট্রান্সমিশন। এখানে প্রশ্ন হলো এক্সচেঞ্জ ট্রান্সমিশনে ব্যবহার করা হয়। এছাড়া তুমি 3-way এটা কি মাল্টিপল চ্যানেল যখন তৈরি করতে, তুমি আরেকটা এড করো, আরেকটা চ্যানেল হয়ে যাবে। তুমি তোমার যখন whenever more than one medication is required, তখন 3-way stop cock is used। বুঝতে পারছো? সিঙ্গেল পোর্ট দিয়ে তুমি একাধিক মেডিকেশন দেওয়ার একটা সুবিধা, বুঝতে পারছো? আচ্ছা, তাইলে এটা আমরা এক্সচেঞ্জ ট্রান্সমিশনে ব্যবহার করি। পেডিয়াট্রিক্স এর এক্সচেঞ্জ ট্রান্সমিশন কি কন্ডিশনে হয় বলতে পারবে দুই একজন? শাহিদ বলো। শাহিদ। স্যার, আরএইচ ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে এক্সচেঞ্জ ট্রান্সমিশন লাগতে পারে। হ্যাঁ, আরএইচ এর ক্ষেত্রে এক নাম্বার ইন্ডিকেশন। এরপরে এভিউ ইনকম্প্যাটিবিলিটি। এছাড়া কিন্তু আরো কন্ডিশন আছে, যেমন সেপসিস এর ক্ষেত্রেও মাঝে মাঝে এক্সচেঞ্জ করা লাগতে পারে টু রিমুভ দ্য অ্যান্টিবডি কোডেড আরবিসি। হ্যাঁ, তাহলে একটা হলো তোমার আরএইচ এন্ড এভিউ ইনকম্প্যাটিবিলিটি, এন্ড আরেকটা ইন্ডিকেশন যদি বলো সেপসিস। হ্যাঁ, আচ্ছা, এক্সচেঞ্জ ট্রান্সমিশন কিন্তু আমরা যেটা করি সেটা হলো ডাবল ভলিউম এক্সচেঞ্জ ট্রান্সমিশন। ডাবল ভলিউম এক্সচেঞ্জ ট্রান্সমিশন কি বলতে পারবো? ডাবল ভলিউম, আচ্ছা তোমাদের পার্টিসিপেন্ট আগে প্রথমে দেখলাম
50-এর উপরেই ছিল মনে হয়, 57-58 জন, 60-এর। এখন কমে গেল কেন? কারা কমলো? কমে গেল কেন? এই কমে গেল কারা? তারা ইন্টারেস্টেড না? আচ্ছা যাও, তাহলে ডাবল ভলিউম বলতে তোমার ব্লাড ভলিউম কত, কিভাবে ক্যালকুলেশন করে জানো? কাকে দলিল বলো? ব্লাড ভলিউম কিভাবে ক্যালকুলেশন করে? ব্লাড ভলিউম কেউ একজন পারো কিনা দেখি। টুম্পা বলো, টুম্পা। সৌমেন, সৌমেন, সৌমেন বলো। জানো? জানো না? তো দেখছো অনেক কিন্তু পড়া অনেক কিছু বাচ্ছিল, এগুলো কাভার দিতে হবে। সেটা হচ্ছে 85 ml পার কেজি। একটা বাচ্চার ব্লাড ভলিউম হচ্ছে 85 ml পার কেজি। এটা লিখে রাখো। তোমরা কি শুধু মোবাইল দিয়ে মানে কাগজ কলম হাতে রাখো ক্লাস করো যে? কাগজ কলম হাতে রাখো নাকি? কাগজ কলম রাখতে হবে, ইম্পর্টেন্ট কথা নোট করতে হবে তো। 85 ml পার কেজি। হ্যালো, উত্তম শুনতে পাচ্ছ? উত্তম? জি স্যার। আচ্ছা, তাহলে 85 ml পার কেজি হলো বাচ্চাদের ব্লাড ভলিউম। তাহলে আমরা যে এক্সচেঞ্জ ট্রান্সমিশন যখন করি তখন মানে ডাবল ভলিউম করতে হলে 85 ml পার কেজি ইনটু 2 বুঝতে পারছো? একটা বাচ্চার ওজন যদি মনে করো কত বলো 3 কেজি হয় যদি, তাহলে 85 ml ইনটু 3 ইনটু 2। বুঝতে পারছো? স্যার বুঝতে পারিনি। একটা বাচ্চার মানে একটা বাচ্চাকে তুমি 3 কেজি ওজনের বাচ্চা নিওনেট, এটাকে এক্সচেঞ্জ করবা, তার কত ভলিউম ব্লাড লাগবে তুমি কেমনে হিসাব করবা? এটা তো পরীক্ষা ধরে। তার মানে তোমাকে প্রথম ধরবে ব্লাড, একটা বাচ্চার ব্লাড ভলিউম কত। একটা পরীক্ষায় তোমাকে ধরবে একটা বাচ্চার শরীরে ব্লাড ভলিউম বলো, তো কি বলবা? 85 ml পার কেজি। 85 ml পার কেজি, তাই না? তার মানে একটা বাচ্চার ব্লাড ভলিউম হচ্ছে 85 ml পার কেজি ইনটু 3। 85 ml ইনটু 3, তাহলে কত আসে? যত আসে তার ইনটু 2। তাহলে 85 ml ইনটু 3 মানে তার বডি ওয়েট ইনটু 2, তার হয়ে গেল কি ডাবল ভলিউম। বুঝতে পারছো? 2টা কেন স্যার? হ্যাঁ, না 2 কেন স্যার? 2 দিয়ে গুণ করলেন কেন? হ্যাঁ, স্যার 85 ml পার কেজি ইনটু 3 ইনটু 2, স্যার 2টা কি এখানে? ডাবল ভলিউম হলো, ডাবল ভলিউম। ডাবল ভলিউম হলো। একজন কথা বলো, একজন মিউট থাকলে, সবাই কথা বললে সাউন্ড ভালো আসে না তো। এই কে জানি বলছে না? 85 ml হলো বাচ্চার ব্লাড ভলিউম। 85 ml হলো বাচ্চার ব্লাড ভলিউম। শুনো, এখন তুমি 85 ml পার কেজি ইনটু 3, তার হলো ব্লাড টোটাল একটা 3 কেজি ওজনের বাচ্চার ব্লাড ভলিউম হচ্ছে 85 ml পার কেজি ইনটু 3। 85 ml পার কেজি ইনটু 85। আমি 3 কেজি দিয়ে একটা উদাহরণ দিলাম, এখানে 3 কোনো ম্যাটার না। 3 কেজি ওজনের একটা নিওনেটের তুমি ডাবল ভলিউম কেমনে করবা? তাহলে আমি উদাহরণ দিলাম, তার ব্লাড ভলিউম হচ্ছে 85 ml ইনটু 3 ইনটু 2। 2টা আসছে ডাবল ভলিউম, মানে তার যে ব্লাড ভলিউম তার দ্বিগুণ করতে হবে, তো সেজন্য 2 আসছে। এখনো বুঝছো নাই শাহিদ? স্যার মানে দ্বিগুণ করব কেন, এটা হচ্ছে যে একটু যদি বলা। এই তো আমি বলতেছি, এটার পরের প্রশ্নের আনসারটা আমি পরে দিচ্ছি। তুমি যে এক্সচেঞ্জ ট্রান্সমিশন করার উদ্দেশ্য কি? তুমি কারেক্ট হাইপারবিলুরিমিয়া, কারেক্ট হাইপারবিলুরিমিয়া টু কারেক্ট অ্যানিমিয়া। তো কারেক্ট হাইপারবিলুরিমিয়া যদি করতে চাও, এই জিনিসটা হলো তোমার, আমি জিনিসটা বুঝাই। তুমি যদি একটা
রং ভর্তি একটা একটা বালতিতে যদি রং রাখো, রং মিশানো একটা বালতি, হ্যাঁ, রং মিশানো বালতি থেকে তুমি যদি 1 মগ করে পানি সরাও, 1 মগ করে রং ভর্তি পানিটা সরাইয়া অন্য কোথাও ফেলে দাও, আর ফ্রেশ ওয়াটার যোগ করো 1 মগ করে, এক সময় পানির রং কি ডাইলুট হবে কি হবে না বলো? শাহিদ, সৌমেন, এই কেউ বুঝে না, কেউ রেসপন্ড করে নাকি? স্যার আরেকবার একটু স্যার। একটু মন দিয়ে শোনো কথা, সেটা বুঝবা। মনে করো আমি, এটা হলো ডাইলুশন করার বুদ্ধি আর কি। সেটা হচ্ছে তুমি মনে করো, একটা উদাহরণ দিলাম আমি তোমাকে। মনে করো একটা রং ভর্তি একটা বালতি আছে, হ্যাঁ, রং ভর্তি বালতি থেকে মানে লাল রং করা বা অন্য কোনো কালার, হ্যাঁ, তুমি করলা কি, এই রং ভর্তি পানি থেকে 1 মগ করে রং ভর্তি পানি সরাইয়ে দিলা, ঠিক আছে? সরাইয়া তুমি ফ্রেশ বিনা কালারে, কালার ছাড়া একটা পানি যোগ করলা তুমি 1 মগ করে, হ্যাঁ, 1 মগ করে যোগ করলা, 1 মগ সরাইলা 1 মগ যোগ করলা, 1 মগ সরাইলা 1 মগ যোগ করলা। আলটিমেটলি বালতির যে প্রথম যে রং ছিল, এই রং কি থাকবে না চেঞ্জ হবে? স্যার ডাইলিউট হবে স্যার। ডাইলুট হবে কি না? ডাইলুট হবে না? জি স্যার। এখন যদি 10 লিটারের পানির বালতিতে তুমি এইরকম 20 লিটার পানি দিয়ে একই কাজ করো, হ্যাঁ, তাইলে প্রথম বালতির রঙে প্রথম যে কালার ছিল, এটা অনেক ডাইলুট হয়ে যাবে না? শাহিদ বলো। জি স্যার ডাইলিউট হবে স্যার। অনেক ডাইলুট হবে। এই টেকনিকটাই আসলে, আমি একটা উদাহরণ দিলাম আর কি, এই টেকনিকটাই আসলে আমরা এক্সচেঞ্জ ট্রান্সমিশনে আমরা ডাবল ভলিউম দিয়ে করি। ডাবল ভলিউম দিয়ে করি কারণ হচ্ছে তোমার ব্লাড কি করতেছি, ব্লাডটা ফ্রেশ ব্লাড দিচ্ছি আর দূষিত ব্লাড ফেলে দিচ্ছি, ফ্রেশ ব্লাড দিচ্ছি দূষিত ফেলে দিচ্ছি, এরকম করতে করতে বিলিরুবিনটা কি কারেকশন হয়ে যায়। দুইটা জিনিস কারেকশনে, একটা হলো বিলিরুবিন কারেকশন হয়, এনিমিয়া কারেকশন হয়, এবং অ্যান্টিবডি কোটেড আরবিসি যেগুলো, ওগুলো আমরা ফেলে দিচ্ছি। এতে গিয়ে বাচ্চা ইমপ্রুভ করে যায়। এখন বুঝতে পারছো শাহিদ, সৌমেন, শারমিন? 300। শাহিদ, জি স্যার, বুঝা গেছে স্যার। এবং শারমিন, শুনতে পারছো? এখন বুঝতে পারছো তো না? তাইলে এটা একটা বোঝানোর জন্য আমি বলছি আর কি, হ্যাঁ, বোঝানোর জন্য বলছি। তাইলে এটার ইউজ তোমাদের ইন্ডিকেশন বই থেকে পড়ে নিবা। এটা এক্সচেঞ্জ ট্রান্সমিশনে ব্যবহার করা হয়, মাল্টিপল মেডিকেশনে ব্যবহার করা হয়, এটা তোমার ধরবে। ওকে, নেক্সট একটা ছবি দেখো। নেক্সট শাহিদ, তোমার স্ক্রিন ইয়ে করো। ওকে, রাখো। টাং ডিপ্রেসর, এটা হচ্ছে মেটালিক, বলবা মেটালিক টাং ডিপ্রেসর। এখানে দেখবো দুইটা পার্ট, একটা হলো ব্রড পার্ট, হ্যাঁ ঠিক আছে, ব্রড পার্ট, আর একটা হচ্ছে মানে তোমরা যখন ইয়েতে দিয়ে ধরবা, এই যে একটা হোল্ডিং পার্ট, এটা হলো হোল্ডিং পার্ট, এটা হচ্ছে ব্রড ব্লেড। তাহলে এটা দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার হোল্ডিং পার্ট, যেটাতে বাম হাত দিয়ে তুমি ধরবা, আর আরেকটা হচ্ছে টাংকে চাপানোর জন্য ব্রড ব্লেড যেটা, হ্যাঁ। তাহলে দুইটা পার্ট, হোল্ডিং পার্ট এন্ড ব্লেড, ঠিক আছে। এখন তোমাকে এখানে ধরবে কি জানো? এখানে ধরবে টাং ডিপ্রেসর কয় টাইপের হয়? মেটালিক টাং ডিপ্রেসর, উডেন টাং ডিপ্রেসর, প্লাস্টিক টাং ডিপ্রেসর। বুঝতে পারছো? শাহিদ শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি একটু মাঝে মাঝে ইয়ে করো, শাহিদ, সৌমেনেরা, শারমিন। আর ইয়ে আসে নাই, ওই যে সকালের ক্লাসে ছিল, ভালো রেসপন্ড করতেছিল, ওর নাম কি জানি, মেয়েটার নাম মনে আসে নাই না? মাকসুরা নাকি জানি, কিরে নাম শাহিদ? হ্যাঁ, মাকসুরা নাকি ছিল, মেয়ে ছিল, ও আসে নাই। আসছে শাহিদ, আসছে কি? স্যার আসেন নাই মনে হয় স্যার। কত ফাঁকি মারি দিল, দেখছো, ধরা পড়ছে রে। নাবিদ আসছে, নাবিদ আসো, নাবিদ। জি স্যার। মাহি,
মাহি শুনতে পাচ্ছ? মাহি 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 কি তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো মাহি, মেহনাজ, মেহনাজ, আরে এ কি রেসপন্ড নাই কেন? এরা কি অন করে কোথাও চলে গেল নাকি? সজীব, এই কি রে শাহিদ, এরা কি লাইনে আছে না নাই? বুঝবো কেমনি? হ্যাঁ, কেউ দিকে রেসপন্ড করে না। নাম তো উঠতেছে ঠিকই। সজীব রেসপন্ড করছে, ভেরি গুড। স্যার অনেকের কানেকশন প্রবলেম হয় মনে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক হোয়াটএভার। এখানে টাং ডিপ্রেসরে দুইটা পার্ট বলছি, একটা হচ্ছে হোল্ডিং পার্ট আর একটা হচ্ছে ব্লেড। হোল্ডিং পার্ট বাম হাত দিয়ে ধরতে হয়, আর ডান হাতে থাকবে টর্চ সোর্স, না টর্চ থাকবে। এখন তোমাকে এখানে ধরবে কি কি মানে দেখতে তুমি ইউজ করবা। তুমি সকালে জানছো যে বাক্কাল মিউকোসা কি দেখে, কপ্লিক স্পট দেখে, টাঙ্গে কি দেখে, অরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস দেখে, তাই না? এছাড়া তোমার এনি সর্ট অফ টাং প্যাথোলজি, বাক্কাল মিউকোসা প্যাথোলজি, ফসিস সবকিছু দেখা যায়। এখন দেখা যাচ্ছে ফসিসের ক্ষেত্রে দেখা যাবে টনসিলার ফুসাতে তুমি কি দেখবা, অ্যাকিউট টনসিলাইটিস দেখবা আছে কিনা, অ্যাকিউট টনসিলাইটিস, অ্যাকিউট ফেরিংস দেখবা, ফেরিঞ্জিয়াল ওয়ান ফেরিঞ্জাইটিস কিনা। এছাড়া তোমাকে দেখতে হবে ফসিয়াল ডিপথেরিয়া দেখতে পারবা। হ্যাঁ, পরে এরপরে তোমার ভিনসেন্টস এনজাইনা আরো আছে না এগুলা। এখানে তোমার কয়েকটা প্রশ্ন ধরে, সেটা হচ্ছে 5 causes of white patches in the throat। পরীক্ষায় আসে, এটা তোমরা লিখে রাখতে পারো। 5 causes of white patches in the throat বলতে পারবো? 5 causes কি কি? 5 causes কি কি? স্যার অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, ফোকাল ডিপথেরিয়া, আচ্ছা, ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস, কপ্লিক স্পট। ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস বলছো, ভেরি গুড। অরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস বলছো, ফসিয়াল ডিপথেরিয়া বলছো, ফলিকুলার টনসিলাইটিস আসবে না? ফলিকুলার টনসিলাইটিসও কিন্তু সাদা ইয়ে পড়ে। স্যার অ্যাকিউট ফলিকুলার স্যার অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, ফসিয়াল ডিপথেরিয়া 2 নাম্বার। 3 নাম্বার কি বলবা? অরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস। 4 নাম্বার ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস। আর আরেকটা হলো কি বলবা বলো? ওই যে ভিনসেন্টস এনজাইনা, কপ্লিক স্পট। কপ্লিক স্পট তো ওখান থেকে না, লিউকেমিয়াতেও তো স্যার থাকতে না পারে না না, স্যার। ভিনসেন্টস এনজাইনা, ভিনসেন্টস এনজাইনাতে একটা থ্রোট পড়ে, ইয়ে পড়ে আর কি। এই 5টা কজ তোমাকে ধরবে পরীক্ষায়। আচ্ছা, এখন যেটা আর কি কাজে ব্যবহার করা হয় টাং ডিপ্রেসর? আর একটা সিলি মানে হাস্যকর, রিমুভাল অফ ফরেন বডি ফ্রম posterior পার্ট অফ দ্য টাং। হ্যাঁ, এছাড়া তোমার এটা এই হিসেবে কাজ করে দেখতে পারবে। নেক্সট নেক্সট নেক্সট, এটা দেখে লাভ নেই। এরপরেরটা দাও, শাহিদের পরেরটা দাও। এটা তো দেখছি। এটা 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 দেখো, এটা দেখো, এটা এটা তো দেখো। এখানে তোমরা দেখো, এটা হলো আম্বুবেগ না, আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট, আম্বুবেগ। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে কয়েকটা পার্ট আছে। পার্ট হলো এটা হলো অক্সিজেন ইনলেট, অক্সিজেন কানেক্টর, এটা হচ্ছে এয়ার আউটলেট, এটা হচ্ছে মাস্ক, এটা হচ্ছে পপ আপ ভালভ, আর এটা হচ্ছে আম্বুবেগ প্রপার। বুঝতে পারছো? এটা হচ্ছে মাস্ক, প্রপারলি ফিটিং মাস্ক, এটা হচ্ছে এয়ার আউটলেট, এটা হচ্ছে পপ আপ ভালভ, এটা হচ্ছে আম্বুবেগ প্রপার, এটা হচ্ছে এয়ার ইনলেট, অক্সিজেন কানেক্টর। এখানে এরপরেরটাতে যাও তো তুমি দেখতে পারবে আরেকটা আছে মনে হয়। না আর নাই, তুমি মনে তো না এটা দেখো না, দেখো শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি বলো?
এটা এটা কি বলো, এটা কি মাস, এটা এয়ার আউটলেট, এটা কি, এটা শাহিদ বলো তো, শাহিদ, স্যার সৌমেন, কোনটা স্যার? এই জিনিসটা কি এটা? না না, এই জিনিসটার নাম কি? আম্বুবেগের এই জিনিসটার নাম কি? কোনো ইন্ডিকেটর দেখা যাচ্ছে না স্যার, এখানে বোঝা যাচ্ছে না কোনটাকে ইন্ডিকেট করা হচ্ছে। তুমি কি ছবি দেখতে পাচ্ছ না? ছবি দেখা যাচ্ছে কিন্তু এপি চিহ্ন দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে হলুদ মতো একটা জিনিস আছে, পপ আপ বাল্ব। পপ আপ বাল্বের কাজ কি জানো? পপ আপ বাল্বের কাজ হলো, এটা হচ্ছে তোমার এক্সেস এয়ার ঢুকতে দিচ্ছে না, এক্সেস এয়ার বাচ্চার লাংসে ঢুকতে দিচ্ছে না, যার প্রিভেন্টিং লাং ইনজুরি। বুঝতে পারছো? আচ্ছা, এটা কি কি কন্ডিশনে ব্যবহার করা যায়? ইউজ বলো, ইউজ বলো, নিওনেটাল ইউজ বলো, প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া। ডিউরিং রিসাসিটেশন এটা ইউজ করা হয়, প্যারেন্টাল অ্যাসফিক্সিয়াতে ব্যবহার করা হয়, নিও প্রিমেচুরিটিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, এছাড়া এনি কজ অফ ব্রেডিকনিয়া, যে কোনো কারণে যদি রেসপিরেটরি রেট কমে যায় তাহলে তুমি এটা ইউজ করতে পারো। কি কি কন্ডিশন এটা ইউজ করা যায় না, কন্ট্রা ইন্ডিকেশন বলতে পারবা? diaphragmatic hernia and tracheoesophageal fistula. ডায়াফ্রামেটিক হার্নিয়া এবং ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা, এই কন্ডিশনগুলো যদি ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায় তুমি ইউজ করতে পারবে। এখন তুমি কেমনে বুঝবা? তুমি আসলে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে কেমনে বুঝবা যে এটা আসলে খারাপ, মানে ডায়াফ্রামেটিক হার্নিয়া বা দেখবা এটার ইউজের ফলে বাচ্চা আরো ডিটোরিয়েট করতেছে, কিংবা বাচ্চার ফ্রোদিং ডিসচার্জ আসতেছে মুখ থেকে, ফ্রোদিং হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা হয় ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। হ্যাঁ, আর ডায়াফ্রামেটিক হার্নিয়ার ক্ষেত্রে এটা দেওয়ার পরে দেখা যাচ্ছে ডিস্ট্রেস বেড়ে যাচ্ছে, বাচ্চা ওয়ার্সেন খারাপের দিকে যাচ্ছে। নেক্সট নেক্সট নেক্সট, এটা হচ্ছে F75। F75 হচ্ছে F ফর ফর্মুলা আর 75 ফর কিলোক্যালোরি। তাহলে ফর্মুলা 75 কিলোক্যালোরি, ফর্মুলা 75, each 100 ml contains 75 কিলোক্যালোরি। বুঝা গেছে? হ্যালো, জি স্যার বুঝা গেছে। আচ্ছা, এই যে ল ক্যালোরি ফর্মুলা তৈরি করা হয়েছে, এটা কেন করা হয়েছে জানো? এটা হলো, এটার ইউজ করা হয় ম্যালনিউট্রিশনের যে, মানে আমরা যে বলি কশাস ফিডিং অফ ম্যালনিউট্রিশন। কশাস ফিডিং এর ক্ষেত্রে আমরা লো ক্যালোরি ডায়েট দিচ্ছি, আমরা হাই ক্যালোরি ডায়েট দিলে তখন বাচ্চা কার্ডিয়াক ফেলিয়ার করবে। এছাড়া ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হবে, হাইপোফসফেটেমিয়া হবে, হাইপোক্যালেমিয়া হবে, হাইপোম্যাগনেসিমিয়া হবে। যদি হাই ক্যালোরি আমরা একটা সিভিয়ারলি ম্যালনারিশড, সিভিয়ার একিউট ম্যালনিউট্রিশনের বাচ্চাকে যদি আমরা দেই, তাহলে কি হবে? তাইলে কি হতে পারে? ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হতে পারে, ফলোড বাই এরিথমিয়া হতে পারে, আর যেটা হতে পারে তার হাইপোফসফেটেমিয়া হতে পারে, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, যে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স এগুলো হবে, এবং কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। দ্যাটস হোয়াই আমরা কিন্তু লো ক্যালোরি ডায়েট দিয়ে তাকে বাচ্চাকে রিহেবিলিটেশন করে তারপরে আস্তে আস্তে হাই ক্যালোরিতে যাব। হাই ক্যালোরি বলতে প্রথমে F75 দেওয়া হয়, আরেকটা জিনিস হচ্ছে F100 দিয়ে আমরা ফিডিং করতে পারি। নেক্সট, এটাকে বলে হাইপোডার্মিক নিডল। এটাও একটা ইনস্ট্রুমেন্ট, তোমাদের মতে মনে হয় এটা একটা হাস্যকর ইনস্ট্রুমেন্ট। শুনো, কেউ কি শুনতে পাচ্ছ? শাহিদ, নাবিদ, 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 কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। এটাও যদি পরীক্ষার ইনস্ট্রুমেন্ট হয় তাহলে তো তোমাদের হাস্যকর লাগে না, কিন্তু এটা দিয়েও তো কেউ ফেল করতে পারে। বলে কেমনে? এটা পেডিয়াট্রিক্স এর জন্য একটা ইনস্ট্রুমেন্টই, কারণ এটার নাম হচ্ছে হাইপোডার্মিক নিডল। এটার ইউজ আমি আগে বলছিলাম লাম্বার পাংচার করতে আমরা ইউজ করতে পারি। লাম্বার পাংচার
নিডিল হিসেবে আমরা ইউজ করতে পারছি পেডিয়াট্রিক পপুলেশনে। এটা দিয়ে ভেরি ইজিয়ার টু এটা দিয়ে করা যায়। সেজন্য এটা পেডিয়াট্রিক্সে এটা একটা ইনস্ট্রুমেন্ট বলা যায়। এছাড়া তো এটা বিভিন্ন মেডিকেশন, আইএম ইনজেকশন, আইবি ইনজেকশন সব ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। নেক্সট এটা হচ্ছে বেবি সেরেনটা নিয়ে আলাপ হয়েছে। স্যার খুব সুন্দরভাবে বলছে যে নরমাল স্যালাইন 0.9 গ্রাম পার 100 ml, এটাকে বলে নরমাল স্যালাইন। 0.450 যদি হয় তাকে বলে হাফ স্ট্রেন নরমাল স্যালাইন, আর 0.2 to 5 যদি হয় তখন তাকে এটাকে কি বলে, তখন এটাকে বলে কোয়ার্টার স্ট্রেন, 1/4 স্ট্রেন থাকি কোয়ার্টার স্ট্রেন নরমাল স্যালাইন, বুঝছো কথা। আর এটাকে বলে কলেরা স্যালাইন। কলেরা স্যালাইনের ইউজ হচ্ছে জানো, কলেরা স্যালাইনের ইউজ হলো শুধুমাত্র আমরা কলেরা মানে ডায়রিয়ার ক্ষেত্রে আমরা এটার ইউজ সবচেয়ে বেশি। বুঝা গেল? নেক্সট ডাউন। আচ্ছা, এখানে ব্লাড ফিল্মের ক্ষেত্রে আচ্ছা, এখন তোমরা সকালে ক্লাস করছো, দেখি এটা ডায়াগনোসিস বলো তো, কে বলবা বলো, যে কোনো একজন বলো, এটা ডায়াগনোসিস বলো। আমি ধরবো সিলেক্টিভলি না তোমরা নিজেরা বলবা, ভলান্টারিলি বলো। মাহি আল মুহাইমিন। মাহি শুনতে পাচ্ছ? মাহি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না। নূর কাশেম বলো, নূর কাশেম। নুসরাত জি স্যার। নুসরাত বলো তো এটা ডায়াগনোসিস বলো, দেখে বলো। এই যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া না, appearance in a mild degree of anisation coagulation, no nucleated cells or inclusion bodies are seen. আচ্ছা, যখন ব্লাড ফিল্ম দেখা হয় তখন দেখো কয়টা লাইন দেখা, আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট এবং এই যে প্যারামিটারগুলো দেখা হয়, আরবিসি সিরিজ দেখা হয়, ডব্লিউবিসি, প্লাটিলেট এবং প্যারাসাইটস। বুঝা গেছে? তাহলে এখানে আরবিসির ক্ষেত্রে তুমি রেড ব্লাড সেল ফিল্মিনে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এটা মোস্ট লাইকলি এটা কি কারণে হতে পারে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য হতে পারে। আচ্ছা, একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমরা কেন করবো? কারণ এখানে নন নিউক্লিয়েটেড সেল, এখানে কোনো নিউক্লিয়েটেড সেল নাই, এছাড়া কোনো ফ্র্যাগমেন্টেড আরবিসি বা সিস্টোসাইট এটা নাই। যেহেতু এটা নাই, তাহলে আমরা এটাকে কি বলতেছি? আমরা এটাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলতেছি। ঠিক আছে? নেক্সট হেমাটোলজি রিপোর্ট। হেমাটোলজি রিপোর্ট বলতে এটাও PBFE, কিন্তু এটা রেড ব্লাড সেল shows normocytic normochromic appearance with marked decreased cellularity. They show a mild degree of anisocytosis, occasional nucleated cells are seen. দেখছো, occasional nucleated cells আছে, কিন্তু এখানে WBC সিরিজে লেখা আছে shifted towards the left, most of the immature cells are lymphoblast, reduced in number, not so. এখানে লিম্ফোব্লাস্ট যেহেতু লেখা আছে, তুমি একটু লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বলতে পারো। আর শিফট টুয়ার্ডস দ্য লেফট মানে কি জানো? কেউ কি বলতে পারবা লেফট মানে কি? হ্যাঁ বলো। হ্যালো, হ্যালো। আমি এখন জুম ক্লাস করাচ্ছি, ক্লাসে আছি, ক্লাসে পরে। হ্যালো, কি জানি ভাই, শিফট টুয়ার্ডস লেফট প্রশ্নটা বুঝো আগে। শিফট টুয়ার্ডস লেফট মানে কি? উত্তম বলো, উত্তম। জানি না স্যার এটা শিফট মানে লেফট মানে ইমেচিউর। বেড়ে গেছে স্যার, লেফট
লেফট দিয়ে বোঝানো হয় ইমেচিউরিটি। মোস্ট দেখো শিফটেড টুয়ার্ড দ্য লেফট, আবার পরে লেখা মোস্ট অফ দ্য ইমেচিউর সেলস আর বিং হবে ইমেচিউর। লেফট মানে হচ্ছে কোন জিনিসের আমরা যখন লেখার ক্ষেত্রে দেখো বাম থেকে শুরু করি না, বাম থেকে মানে শুরুটা তো বাম থেকে হয়, শুরুর দিকটা হলো ইমেচিউর, সেজন্য লেফট বলা হয়। লেফট শব্দ দিয়ে ইমেচিউরিটি বোঝায় আর রাইট শব্দ দিয়ে ম্যাচিউর বোঝায়। বুঝতে পারছো? নেক্সট, আচ্ছা এটা এটা সম্পর্কে একটু বলো। এটা এটা আজকে ক্লাস করছো যেহেতু একজন প্রশ্ন করা যায়, যে কেউ একজন বলতে পারো। কেউ কি ভলান্টারিলি বলবা না আমি ধরবো? বলো তো। নেফ্রোটিক সিনড্রোম উইথ ইউটিআই। নেফ্রোটিক সিনড্রোম উইথ ইউটিআই। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম বলছে যে অ্যালবুমিন 3+ ছিল না। তাহলে ফিজিক্যালি তেমন কিছু না, মাইক্রোস্কোপিক এর ক্ষেত্রে দেখো যে এখানে তাহলে নেফ্রোটিক সিনড্রোমের টিপিক্যাল কয়েকটা জিনিস দেখো এখানে আছে। সেটা হচ্ছে তোমার কেমিক্যাল এক্সামিনেশন প্রোটিন আছে, আর এখানে তোমার আরবিসি, এখানে দেখো হাইলিন কাস্ট আছে না? হাইলিন কাস্ট আছে, এটা নেফ্রোটিক সিনড্রোমের ব্যাপারে যায়। তাহলে হাইলিন এবং গ্রানুলার কাস্ট যদি পাও তাহলে এটা নেফ্রোটিক সিনড্রোমের ব্যাপারে। এখানে হাইলিন কাস্ট আছে, 3+ আছে না? গ্রানুলার কাস্ট নাই কিন্তু হাইলিন কাস্ট আছে। এই কাস্ট পাও যদি এবং সাথে যদি অ্যালবুমিন 3+ পাও তাহলে এটা নেফ্রোটিক সিনড্রোমের ব্যাপারে যায়। আর 5 সেল যদি সেন্ট্রিফিউজড ইউরিনে 5 পার হাই পাওয়ার ফিল্ড, এটা সাধারণত সেন্ট্রিফিউজ ইউরিন দিয়ে করে। হ্যাঁ, তো 5 পার হাই পাওয়ার ফিল্ড যদি 5 সেল হয় তখন তাকে আমরা বলি ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ডিফাইন করা। তাহলে নেফ্রোটিক সিনড্রোম উইথ ইউটিআই। নেক্সট শাহিদ, নেক্সট দাও। আচ্ছা, এটা একজন খুব সুন্দর কথা বলছে আজকে, আমার খুব ভালো লাগছে। আমি তার কাছ থেকে শুনছি তো তোমাদের লেকচার, যে স্যার 2 গ্রাম হিমোগ্লোবিন এটা ভেরি আনলাইকলি আয়রন ডেফিসিয়েন্সি। কেউ একজন বলছো আর কি, যাই হোক এটা কিন্তু খুব সুন্দর কথা বলছো যে আসলে এত সিভিয়ার অ্যানিমিয়া আয়রন ডেফিসিয়েন্সি হয় কিনা। আয়রন ডেফিসিয়েন্সি সিভিয়ার অ্যানিমিয়া কখনো কখনো ভেরি রেয়ার কেসে করতে পারে। যেমন যদি কারো কোনো বাচ্চার হুকওয়ার্ম ইনফেস্টেশন হয়, হেভি হুকওয়ার্ম ইনফেস্টেশন, তাইলে কিন্তু সে সিভিয়ারলি পেইল হয়ে যেতে পারে। এছাড়া অ্যাকিউট ব্লিডিং যদি হয় কারো, হ্যাঁ সেক্ষেত্রেও হতে পারে। অ্যাকিউট আর ক্রনিক ব্লিডিং যদি হয় তাহলে হতে পারে, তাহলে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। তবে অ্যাকিউট ব্লিডিং এর ক্ষেত্রে আসলে ক্রনিক ব্লিডিং এ বেশি হয়, অ্যাকিউট ব্লিডিং এ নরমোসাইটিক হয় সাধারণত। আচ্ছা, একটা জিনিস তোমাদের আমি বলি, যখন সিবিসি দেবো, এই রিপোর্টটা হলো সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি মানে হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে দেখো হিমোগ্লোবিন দেওয়া আছে, এছাড়া তোমাকে রিড করতে হবে নিউট্রোফিল, লিম্ফোসাইট। একটা সিবিসি রিপোর্ট দিয়ে কিন্তু অনেক ডিজিজ, সবচেয়ে কমনেস্ট ইনভেস্টিগেশন যেটা করা হয় সেটা হচ্ছে সিবিসি। প্রত্যেকটা কেসে দেখবা তোমরা আমরা সিবিসি করি কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি। সিবিসি এর ক্ষেত্রে তুমি হিমোগ্লোবিন স্ট্যাটাস দেখবা, ডব্লিউবিসি কাউন্টের, ডব্লিউবিসি কেমন ছিল, ডব্লিউবিসি বেশি না কম এটা বোঝা যাবে। ডিফারেন্সিয়াল কাউন্টের ক্ষেত্রে তুমি দেখো নিউট্রোফিল, তোমাদের এগুলো জানতে হবে যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস ডিফারেন্সিয়াল কত বেশি হলে তুমি বলবা, কত বেশি হলে। যদি হ্যাঁ অনেক হয়ে গেছে সময়, নিউট্রোফিল যদি 70% এর বেশি হয় তাহলে তুমি নিউট্রোফিলিয়া বলতে পারো। আর যদি লিম্ফোসাইট 40% এর বেশি হয়, হ্যাঁ এখানে 45 দিছে যদিও রেঞ্জ, 20 to 40, 40 to 70, 20 to 40 এটা মনে রাখবা। মনোফিল, মনোসাইট বেসিক্যালি এগুলো বেশি ইম্পর্টেন্ট না। ইওসিনোফিল কাউন্ট যদি কারো অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, হুকওয়ার্ম ইনফেস্টেশন হয়, ইওসিনোফিলিয়া হতে পারে। বুঝতে পারছো?
এছাড়া তোমার এখানে রেড ব্লাড সেলের ক্ষেত্রে রেড ব্লাড সেল মাস দিয়ে বোঝা যায় যে এখানে তার রেড ব্লাড সেল মাস কম, হেমাটোক্রিট কম। দেখছো এমসিবি হেমাটোক্রিট হলো প্যাক সেল ভলিউম আর কি, এমসিবি কম, এমসিবিও কম 76 এর নিচে, এমসিএইচ দেখো কম আছে 27 এর নিচে, এমসিএইচসি দেখো এটাও কম। আরডিডব্লিউ একটা জিনিস হলো এটা আরডিডব্লিউ রেড ব্লাড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড, এখানে ম্যাচিউর এবং ইমেচিউর এবং প্লিওমরফিক আরবিসি এটার রেশিও দেখা হয়। এটা যদি বেশি হয় তাহলে বুঝতে হবে 14% এর যদি বেশি হয় তাহলে এটা মোস্ট লাইকলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। প্লেটলেট দেখো ঠিক আছে। নেক্সট যাও, নেক্সট যাও। আচ্ছা টিউবারকুলিন টেস্ট না, টিউবারকুলিন টেস্ট আর আরেকটা টেস্ট সাথে করতে হবে বিসিজি টেস্ট। হ্যাঁ, বিসিজি টেস্ট দিয়েও টিবি ডায়াগনোসিস করা যায়, এমটি দিয়েও টিবি ডায়াগনোসিস করা যায়। তো টিবি ডায়াগনোসিসের ক্ষেত্রে এখানে আমরা জানি যে সিগনিফিক্যান্ট না, যদি 5 এর নিচে হয় তাহলে নন সিগনিফিক্যান্ট, মানে এটা 5 এর নিচে হলে এটা নরমাল, আর যদি 5 এর বেশি হয় মোর দেন 5 আর মোর দেন 10 হলে পজিটিভ, আর 5 to 10 ডাউটফুল আর কি। আর মোর দেন 10 যদি হয় পজিটিভ, আর স্ট্রংলি পজিটিভ বলি মোর দেন 20 হলে। আর এটাকে আমরা তো পজিটিভ বলবো কারণ এটা 10 এর বেশি আছে, 10 বা তার বেশি আছে, সেজন্য এটা পজিটিভ 13 মিলিমিটার। আচ্ছা এটার উচ্চারণটা কি তোমরা কিভাবে করো বলো তো? শাহিদ বলো। স্যার মেন্টো টেস্ট। মানে এটা এক্স এর উচ্চারণ নাই কিন্তু, মানে উচ্চারণটা মেন্টো, মেন্টো টেস্ট, মেন্টো টেস্ট, মেন্টো মানে পুরোপুরি এর উচ্চারণ না, ইংলিশটা তো একে এ পুরো বলে না, মেন্টো টেস্ট বা মন্টু টেস্ট অনেকে বলে, মন্টু টেস্ট। নেক্সট। আচ্ছা 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 এখানে এখানে এক মিনিট এখানে ফলস পজিটিভ শোনো কি কি প্রশ্ন করতে হবে। ফলস পজিটিভ এমটি কখন হয়, তারপরে হচ্ছে ফলস নেগেটিভ কখন হয়, এইসব কন্ডিশন তোমরা একটু দয়া করে পড়ে নিবা। যেমন সিভিয়ার অ্যাকিউট মেলনিউট্রিশনের ক্ষেত্রে ফলস নেগেটিভ হতে পারে, সিভিয়ার অ্যাকিউট মেলনিউট্রিশনে যদি 10 এর নিচেও আসতে পারে। টিবি ডায়াগনোসিসের ক্ষেত্রে সিভিয়ারলি মেলনারিশ বেবির ক্ষেত্রে যদি মোর দেন 5 হয় তাকেও পজিটিভ হিসেবে দেখতে হবে। এছাড়া মিজেলসের ক্ষেত্রে তোমার মানে ইয়ে আসতে পারে, মিজেলসের ক্ষেত্রে তোমার ফলস নেগেটিভ আসতে পারে, বুঝছো? ফলস নেগেটিভ গুলোই ধরে বেশি, ফলস পজিটিভ ইউজুয়ালি আসে না। যেমন ফলস পজিটিভ এরকম আসবে যদি রিসেন্ট টিবি ইনফেকশন হয়ে যায় কারো, তাহলে হতে পারে। নেক্সট। নেক্সট। এটাও এটা হচ্ছে তোমার ব্লাড ফিল্ম। এটাতে দেখো রেড ব্লাড সেলস শোজ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ইন অ্যাপিয়ারেন্স উইথ এ সিভিয়ার ডিগ্রি অফ অ্যানাইসোসাইটোসিস নন নিউক্লিয়েটেড সেলস or inclusion bodies are seen. আর ডব্লিউবিসি হলো ম্যাচিউর গিভেন ডিস্ট্রিবিউশন, এডুকেট ইন নাম্বার এবং প্যারাসাইটস নট সিন। এটাকে কি বলবা? এটাও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, কিন্তু নিউক্লিয়েটেড সেল নাই। ডব্লিউবিসি যদি ম্যাচিউর ডিস্ট্রিবিউশন হয়, প্লাটিলেট এডিকুয়েট ইন নাম্বার, তাহলে এটাকে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলবো। নেক্সট নেক্সট নেক্সট। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজও পড়ে নিও, পরীক্ষা আসবে। এরপরে প্লেট পিবিএফ, এটাও আরেকটা পিবিএফ না, খালি পিবিএফ দেখি। রেড ব্লাড সেলস আর প্রিডোমিনেটলি নর্মোসাইটিক নর্মোক্রোমিক with moderate reduction in salinity. There is a mild anisocoagulosity. Nucleated cells are present in small number. No inclusion bodies are found. No inclusion bodies are found. এরপরে হলো WBC body number of bloods with accompanying mature lymphocytes are found. এরপরে হলো cellularity is moderately increased, platelet reduced.
প্যারাসাইট নট ফাউন্ড। তাহলে এটাকে আমরা কি বলবো বলো? অ্যাকিউট লিউকেমিয়া বলবো। ব্লাড সেল যেহেতু আছে বেশি, পিবিএফ এ যখন পিবিএফ এ যদি ব্লাড সেল পাওয়া যায়, এটা পাওয়ার কথা না, যদি পাওয়া যায় তাহলে আমরা এটা ধরে নিব এটা অ্যাকিউট লিউকেমিয়া। ঠিক আছে? পিবিএফ এ যদি 5% এর বেশি ব্লাড সেল পাওয়া যায় তাহলে সাসপেক্টেড কেস, এটা লিউকেমিয়া। এক কথায় ব্লাড সেল যদি পিবিএফ এ পাও এটাকে লিউকেমিয়া হিসেবে ধরতে হবে, ওইটা পার্সেন্টেজ মধ্যে মনে রাখার দরকার নেই। নেক্সট স্যার এটা কি স্যার এএলএল বলা যাবে নাকি স্যার অ্যাকিউট লিউকেমিয়া বলবো? অ্যাকিউট, এখানে তো লিম্ফো ব্লাস্ট বলে নাই, শুধু ব্লাস্ট বলছে। দেখছো, গুড নাম্বার অফ ব্লাস্ট। ব্লাস্ট মানে ইমেচিউর সেল, এখানে কিন্তু লিম্ফো ব্লাস্ট শব্দটা বলে নাই। লিম্ফোসাইটও বলছে স্যার। না, লিম্ফোসাইট তো অ্যাকম্পানি, মানে কিছু লিম্ফোসাইট, ব্লাস্টের সাথে কিছু লিম্ফোসাইটও আছে, এটা মিন করছে। এরপরে নেক্সট যাও, নেক্সট যাও, আর মিউট করো, আমি শুনতে পাচ্ছি না। এটা এটা কেউ একজন বলো, আমি সব বললে হবে না। কাকে ধরবো? খালি তো এদের ধরি। শারমিন বলো। শারমিন, শারমিন শুনতে পাচ্ছ? শারমিন, আর ইউ স্লিপিং? শারমিন তুমি কি ঘুমাচ্ছ নাকি? শারমিন কই গেল? মানে এরা অনটন করে কোথায় চলে যাবে নাকি? অনলাইনে ক্লাসের সমস্যা। উত্তম বলো। নেফ্রোটিক সিনড্রোম। দেখে বলো, কেন বলছো, যুক্তি বলো। স্যার অ্যালবুমিন 3+ এবং স্যার ইউরিনে আরবিসি নীল স্যার, এবং আরবিসি যেহেতু, এই যে সুন্দর কথা বলছো, যেহেতু তোমার অ্যালবুমিন 3+, আরবিসি নীল, আরবিসি থাকলে অন্য জিনিস হয়ে যেত না, আরবিসি যেহেতু নীল আছে এটা নেফ্রোটিক সিনড্রোম। এটা ভেরি সুন্দর কথা বলছো। আর আরবিসি কতর বেশি হলে সিগনিফিকেন্ট? 5 পার হাই পাওয়ার ফিল্ড। নেক্সট। আচ্ছা, এজেনের ক্ষেত্রে কি পাবো বলো তো, একটু বলে দাও। এজেনে আরবিসি পাবো না, স্যার আরবিসি পাওয়া যাবে, আর ইউরিনে অ্যালবুমিন 1+ or 2+, জি স্যার, নট 3+, হ্যাঁ 1+ or 2+। আর আরবিসি পাওয়া যায়, সাথে কিন্তু আরবিসির সাথে কিন্তু পাস সেলও পাওয়া যায়, জানো? জি স্যার। হ্যাঁ, এজেনের ক্ষেত্রে পাস সেলও পাওয়া যায়, কারণ গ্লুমেরুলার ফিল্ট্রেশন যে মানে লিকিনেসের কারণে, স্ট্রিম লিকিনেসের কারণে কিছু ডব্লিউবিসিও পাস করে যায়, এবং ডব্লিউবিসিটাই তো ডেড ডব্লিউবিসিটাই তো পাস সেল, তাই না? সেজন্য এজিনের ক্ষেত্রে কিন্তু আরবিসির সাথে পাস সেলও পাওয়া যেতে পারে, ওইটা কিন্তু ইউটিআই নাই, এটা আসলে এজিএনই। ওকে, নেক্সট। স্যার 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 আরবিসি কাস্ট পাওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই 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 আরবিসি কাস্টও পাবা, মানে এখানে সিগনিফিকেন্ট হলো আরবিসি পাবা, আরবিসি কাস্ট পাবা, অ্যালবুমিন পাওয়া যাবে 1+ or 2+, নট 3+। ঠিক আছে? আর কালারটা হচ্ছে ইয়েলো না, কালারটা রেড হবে, কালার রেড হবে বা হাই কালার হবে, পোকা কালার হবে। স্যার এখানে গ্রানুলার কাস্ট এবং হাইল্যান্ড কাস্ট নীল স্যার, এখানে কিভাবে নেফ্রোটিক সিনড্রোম বলবো স্যার? Not in all cases you'll get all the typical feature. হ্যাঁ, তুমি সব কেসে কিন্তু টিপিক্যাল সবকিছু পাবা না। টিপিক্যাল কি সবকিছু পাওয়া যাবে সব ক্ষেত্রে? আর এটাকে মেসি প্রোটিনিউরিয়া বলা যাবে না? না, মেসি প্রোটিনুরিয়া এটাকে বলা যাবে না, কারণ এটা প্রোটিনুরিয়া ঠিকই, কিন্তু মেসি প্রোটিনুরিয়া বলতে হলে তোমাকে ইউনারি টোটাল প্রোটিন, আমরা নেক্সট ইয়েতে বলবো না মানে মেসি প্রোটিনুরিয়া। নেক্সটে যাও, নেক্সট। শাহিদ,
শাহিদ কিন্তু আমাদের অনেক মানে হেল্প করছে আজকে, থ্যাংক ইউ। এই দেখো পরের ইউনিটি টোটাল প্রোটিন দেখো 4.41 গ্রাম পার 24 আওয়ার। ইউরিন ভলিউম হচ্ছে 800 ml। এখানে দেখো 1.5 মিটার স্কয়ার দেওয়া আছে। একটা বাচ্চার যদি একটা উদাহরণ আর কি 1.5 মিটার স্কয়ার হয় এবং তার ইউনিটি টোটাল 4.4 গ্রাম যদি হয়, তাহলে তাকে কি মেসি প্রোটিনের বলা যাবে কি যাবে না বলো? কেউ বলতে পারবা? মেসি প্রোটিনিডিয়া কিন্তু একটা ডেফিনিশন আছে। মেসি প্রোটিনিডিয়ার ডেফিনিশন হচ্ছে more than 1 gram per meter square per 24 hours. more than 1 gram per meter square। তার মানে তোমাকে একজনের বডি সারফেস বের করতে হবে, করে তার ইউনিটি টোটাল প্রোটিন যেটা আছে ওইটাকে বডি সারফেস দিয়ে ভাগ দিতে হবে। যেমন 4.4 ডিভাইডেড বাই 1.5, তাহলে এটা মোর দেন 1 হবে নাকি? অবশ্যই 1 হবে। জি স্যার। মোর দেন 1 কি? এটা তো মোর দেন 2 মনে হয়ে যাবে না? মোর দেন 2 হবে আর কি। এটা 4.41 তো, আর তার বডি সারফেস যদি 1.5 হয় সেক্ষেত্রে মোর দেন 2 তো হচ্ছে এটা। দ্যাট 3 তো 1.5 3। আচ্ছা আরেকটা জিনিস বলি, আরেকটা সূত্র মনে রাখবা, এটা মানে বইতে লেখা আছে দেখবা 3.5 গ্রাম পার 24 আওয়ার্স বইতে লেখা আছে কিন্তু। এটা হলেও মেসি প্রোটিন দিয়ে, এটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবা যে মোর দেন 1 গ্রাম পার মিটার স্কয়ার পার 24 আওয়ার্স এটাকে মেসি প্রোটিনিডিয়া। আচ্ছা প্রোটিনিডিয়া রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রেস প্রোটিনিডিয়া? ট্রেস প্রোটিনিডিয়া কাকে বলে? হোয়াট ইজ মেসি প্রোটিনিডিয়া? হোয়াট ইজ সিলেক্টিভ প্রোটিনিডিয়া? এগুলা তোমাদের ধরবে। সিলেক্টিভ প্রোটিন when only albumin is passed through urine, it is called selective proteinuria। কথা বুঝছো? when albumin and its lower than albumin, molecular weight of albumin is passed through urine is called selective proteinuria। আর যখন সব ধরনের প্রোটিন পাস করে তখন নন সিলেক্টিভ প্রোটিনিডিয়া বলা হয়। তাহলে সিলেক্টিভ প্রোটিনিডিয়া, নন সিলেক্টিভ প্রোটিনিডিয়া এগুলো শব্দ আছে। ইউনিটি টোটাল প্রোটিন, আচ্ছা একটা হচ্ছে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া আছে। এইসব টার্ম তোমরা একটু পড়ে নিও। নেক্সট এটা স্যার এটাই লাস্ট স্যার। হ্যাঁ এটা কেউ একজন বলে হলো, তুমি বলো লাস্ট যেহেতু বলছো বলে হলো। পারবা তো, এটা তো পারবা। এটা কি সিবিসি রিপোর্ট না? সিবিসি রিপোর্টে হিমোগ্লোবিন পার্সেন্টেজ 31%, 4.5 মানে অ্যানিমিক, সিভিয়ারলি অ্যানিমিক না? এরপরে দেখো ডব্লিউবিসি কাউন্ট বেশি, প্লাটিলেট কাউন্ট কম, ইওসিনোফিল না। ডিফারেনশিয়ালের ক্ষেত্রে দেখো এখানে 40 to 70, লিম্ফোসাইট 20 to 45, মনোসাইট, বেজোফিল, ইমেজ সেল, ব্লাড সেল কত দেখছো? 47%। এটা সিবিসি তে যদি ব্লাড সেল 5% এর বেশি হয়, হ্যাঁ ব্লাড সেল যদি 5% এর বেশি হয় না, তাহলে ব্লাড সেল 5% এর বেশি হলে তাকে কি বলে বলো? স্যার অ্যাকিউট লিউকেমিয়া। হ্যাঁ অ্যাকিউট লিউকেমিয়া বলে। তাহলে এটাই তো তোমাদের লাস্ট স্লাইড না? জি স্যার এটাই লাস্ট স্লাইড। তোমাদের কোনো কোয়েশ্চন এই রিলেটেড থাকলে হ্যালো এই শাহিদ। জি স্যার। শাহিদ তাহলে দেখো আমরা মোটামুটি একই জিনিসই 2বার আলোচনা হয়েছে। তোমাদের তো শুনে মুখস্থ হয়ে যাওয়ার কথা অনেক। আর আমার আর একটা প্ল্যান ছিল, আমি আসলে বেসিক্যালি একটা স্লাইড বানাইছিলাম তোমাদের রেসপিরেটরি সিস্টেমে কি কি দেখতে হয় ওগুলো দেখানোর জন্য আর কি। তো ভেরি ব্যাড লাক, তোমাদের লাস্ট ক্লাস আজকে। স্লাইডটা দেখাইতে পারলে ভালো হতো। এটা আসলে দেখানোর বিষয় নয়। আমি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন মানে এক্সামিনেশন করে দেখানো, এটা আর একটা বেটার।
তবে তোমাদের কিছু জিনিস বলতাম যে অ্যাডাল্ট রেসপিরেটরি কেস থেকে বাচ্চাদের সিস্টেম দেখার ক্ষেত্রে তুলে ধরতে পারে। তবু আমি মুখে একটু বলে দিচ্ছি। মুখে এক মিনিট দাও। আচ্ছা, যাই হোক, আমি একটু বলে দিচ্ছি যে বাচ্চাদের ক্ষেত্রে কিছু জিনিস হয়তো একটু স্পেশাল এমফাসিস দিয়ে দেখতে হয়, অ্যাডাল্টও দেখতে হয়, একই দেখতে হয়। বাচ্চাদের যে জিনিসটা তুমি মানে এখানে একটা জিনিস হলো মনে রাখবা যে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের ক্ষেত্রে প্রথমে বাচ্চাকে ওভারঅল ইন্সপেক্ট করে নিতে হয় এবং ইন্সপেকশন এবং লিসনিং এই দুইটা জিনিস একসাথে করতে হয়, বুঝছো? মানে বাচ্চাদের ক্ষেত্রে তোমার কয়টা জিনিস তোমাকে স্পেশালি দেখতে হবে, যে বাচ্চার কোনো হুইজ অডিবল হুইজ আছে কিনা, হ্যাঁ, তারপরে হলো তার কোনো গ্রান্টিং হচ্ছে কিনা, তারপরে গ্রান্টিং কিন্তু কান দিয়ে শুনতে হয়, গ্রান্টিং শুনতে হয় কান দিয়ে। গ্রান্টিং হচ্ছে আমরা একটা কথা আছে গুঙ্গানি শব্দ, গুঙ্গানি বলি না? শাহিদ শুনতে পাচ্ছ? জি স্যার। গুঙ্গানি শব্দটা এরকম আর কি, যে বাচ্চা এক্সট্রিম লেথার্জিক এবং সে যখন শব্দটা এরকম করবে এই যে এরকম গুঙ্গানি শব্দ হয়, এটাকে বলে গ্রান্টিং। বোঝা গেছে? ডিউরিং ইচ এক্সপ্রেশন একটা সাউন্ড হয়, সাউন্ড হয় ইনভলান্টারি, ওইটাকে বলা হয় গ্রান্টিং। গেল। এরপরে তোমাকে স্টাইডর আছে কিনা শুনতে হবে। স্টাইডরের ক্ষেত্রে হলো তোমার harsh inspiratory sound during a harsh sound produced during inspiration, অর্থাৎ প্রতি ইন্সপিরেশনের সময় একটা মানে অন্য রকমের একটা হার্শ সাউন্ড যদি পাওয়া যায়, এটাকে বলা হয় স্ট্রাইডর। স্ট্রাইডর তোমরা ইউটিউবে গিয়ে একটু সার্চ দিয়ে দেখে নিবা, কারণ স্ট্রাইডর সব ক্ষেত্রে তোমরা পাওয়া যায় না। ফরেন বডি এক্সপিরেশন যদি হয়, কিংবা অ্যাকিউট এপিগ্লোটাইটিস কিংবা অ্যাকিউট এপিগ্লোটাইটিস কিংবা অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, সব কন্ডিশনে কিন্তু স্ট্রাইডর পাওয়া যায়। স্ট্রাইডর তোমরা একটু ইউটিউবে দয়া করে তোমরা একটু দেখে নিও, কারণ সব কেসে এটা ওয়ার্ডে থাকলেও অনেক সময় লাক ভালো থাকলে পাওয়া যায়, লাক ভালো না থাকলে পাওয়া যায় না। তাহলে স্ট্রাইডরটা জানতে হবে। এটা প্রডিউসড হয় কেন জানো? প্রডিউসড হয় ডিউ টু আপার পার্শিয়াল ব্লকেজ অফ আপার এয়ারওয়ে। পার্শিয়াল ব্লকেজ অফ আপার এয়ারওয়ে এর জন্য স্ট্রাইডর শব্দটা শোনা যায়। তো স্ট্রাইডর কি কি কন্ডিশনে হয়? সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন অ্যাকিউট এপিগ্লোটাইটিস, অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ভাইরাল ব্রঙ্কাইটিস অর ভাইরাল গ্রুপ যেটাকে বলে। এছাড়া তোমার ডিপথেরিয়াতেও বা এগুলোতে শোনা যেতে পারে, ল্যারিঞ্জিয়াল ডিপথেরিয়া। এরপরে হলো তোমার স্ট্রাইডর। তাইলে তোমার কি কি জিনিস শুনতে হবে? এটা হচ্ছে তোমার গ্রান্টিং, স্ট্রাইডর, হ্যাঁ, আছে কিনা দেখতে হবে। এছাড়া বাচ্চা সায়ানোস্ট হয়ে গেছে কিনা এগুলা ফলো করতে হবে। এছাড়া যে জিনিসটা হলো তার সিভিয়ার চেস্ট ইনরিং হচ্ছে কিনা, চেস্ট ইনরিং হচ্ছে কিনা এটা ইন্সপেকশন করে দেখতে হয়। ইনরিং হচ্ছে কিনা, রেসপিরেটরি রেট দেখতে হয়, রেসপিরেটরি রেট দেখতে হবে, চেস্ট ইনরিং দেখতে হবে। সাবকোস্টাল রিসিশন যদি থাকে তাও তোমার ইন্সপেকশনে দেখে নিতে হবে। ইন্টারকোস্টাল রিসিশন, সাবকোস্টাল রিসিশন এবং চেস্ট ইনরিং, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। তাহলে কি কি বললাম? একটা হলো স্ট্রাইডর, তারপরে হলো গ্রান্টিং, সায়ানোসিস, চেস্ট ইনরিং, তারপরে হলো চেস্ট ইনরিং, ইন্টারকোস্টাল রিসিশন, সাবকোস্টাল রিসিশন, এবং এগুলা তোমার ইন্সপেকশন করে দেখতে হবে খুব খেয়ালি। ভিজিবল এফেক্টস বিট, এসব ইন্সপেকশনে ভালো করে দেখতে হয়। ইন্সপেকশন গেল। ইন্সপেকশনে আরো দেখতে হবে শেপ এন্ড ফর্ম অফ দ্য চেস্ট, চেস্ট মুভমেন্ট কোথাও রেস্ট্রিকশন আছে কিনা ওগুলা দেখতে হয়, ঠিক আছে? এছাড়া কোনো স্কার মার্ক থাকলে, কোনো অপারেশন স্কার মার্ক থাকলে ওটা ফলো করতে হবে।
ইন্সপেকশন। আর পালপেশনে কি কি দেখবা? পালপেশন কয়টা প্লেনে করে? পালপেশন কয়টা প্লেনে করে? অ্যান্টেরিয়রলি, এরপরে মিড এক্সিলারি এবং পস্টেরিয়রলি। অ্যান্টেরিয়রলি পালপেশনে আমরা আসলে কি কি দেখি বলো? পালপেশনের প্রথমে আমরা পজিশন অফ ট্রাকিয়া দেখি, পজিশন অফ অ্যাপেক্স বিট দেখি। কি কি দেখি? পজিশন অফ ট্রাকিয়া, পজিশন অফ অ্যাপেক্স বিট। তারপরে হচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটি দেখি আর বুকাল ফ্রেমিটাস দেখি। ঠিক আছে কথা? কেউ কিছু অ্যাড করবা? পালপেশন। এরপরে হচ্ছে তোমার পারকাশন। পারকাশন নোটে আমরা রেজোনেন্ট, পারকাশন রুটে আমরা নোটগুলা দেখি, এন্টেরিয়রলি করি, মিড এক্সিলারি এবং পোস্টেরিয়রলি করি। এন্টেরিয়রলি আমরা করি এবং তোমাদের কোথা থেকে কোথা পর্যন্ত করতে হয় এটাও তোমাদের জানতে হবে। অ্যালং মিড ক্লেভিকুলার লাইন আমরা করি, ওভার দ্য ক্লেভিকল থেকে শুরু করি আসলে, কিন্তু বাচ্চাদের ওভার দ্য ক্লেভিকল খুব একটা করি না, তারপরে করার নিয়ম আছে। এরপরে হচ্ছে তোমার আপ টু 6 স্পেস পর্যন্ত করবা, মিড এক্সিলারিতে 6, 8 স্পেস এবং পোস্টেরিয়রলি 11 স্পেস পর্যন্ত পারকাশন করে যেতে হবে। পারকাশন নোটের নোট কিন্তু বিভিন্ন রকমের হয়। পারকাশন নোট হতে পারে হাইপার রেজোনেন্ট, হতে পারে নরমাল হলো রেজোনেন্ট, কিন্তু হাইপার রেজোনেন্ট যদি হয় তাহলে বুঝতে হবে নিউমোথোরাক্স, নিউমোথোরাক্সের কারণে হতে পারে, এজমা, এমফাইজিমা, এগুলোর ক্ষেত্রে হাইপার রেজোনেন্ট হতে পারে। আর পারকাশন নোট এরপরে হচ্ছে তোমার ডাল। পারকাশন নোট ডাল যদি হয়, ডাল যদি হয়, ডাল তোমরা অ্যাডাল্ট নিশ্চয়ই পড়ছো যে ডাল দুই রকমের হয়, একটা হলো স্টোনি ডাল, একটা হচ্ছে তোমার স্টোনি ডাল, আর একটা হচ্ছে উডি ডাল। এটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু বাচ্চাদের চেস্ট ওয়াল খুব থিন, বাচ্চাদের স্টোনি উডি এগুলা অত ডিফারেন্সিয়েট করা ভেরি টাফ, সেজন্য বাচ্চাদের শুধু ডাল বললেও যথেষ্ট। ডাল ডাল পারকাশন নোটের অনেকগুলো কজ আছে, যেমন কনসলিডেশনের কারণে হতে পারে, কোলাপস, কনসলিডেশন, হ্যাঁ এগুলোর কারণে হতে পারে। এছাড়া হ্যাঁ ডাললেস কেন হতে পারে, প্লুরাল এফিউশন হতে পারে, প্লুরাল এফিউশনে ডাল পেতে পারো। এরপরে হলো পারকাশন অসকালটেশন। অসকালটেশনের ক্ষেত্রে তোমার যে জিনিসটা করতে হবে একইভাবে অ্যান্টেরিয়র, মিড এক্সিলারি এবং পোস্টেরিয়রলি দেখতে হবে। অসকালটেশনের ক্ষেত্রে তোমার ব্রেথ সাউন্ড গুলো দেখতে হবে। ব্রেথ সাউন্ডের ক্ষেত্রে তোমার ব্রেথ সাউন্ড হলো ভেসিকুলার হতে পারে, ভেসিকুলার উইথ প্রলং এবং ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। তিন রকমের ব্রেথ সাউন্ড আছে। ভেসিকুলার ব্রেথ সাউন্ড হলো এখন কমে গেছে একজন। ভেসিকুলার ব্রেথ সাউন্ড হচ্ছে, ভেসিকুলার ব্রেথ সাউন্ডের ক্রাইটেরিয়া কি কেউ কি বলতে পারবা? শাহিদ বলো, আদনান বলো, আদনান স্যার আদনান হ্যাঁ বলো। বেসিক্যালি বেসিক্যালি ক্রাইটেরিয়া জানো? স্যার ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের মাঝে কোনো গ্যাপ থাকবে না এবং লেন্থ অলমোস্ট সমান। কোনো গ্যাপ নাই, there is no gap between inspiration and expiration. And আরেকটা কথা বলতে হবে, inspiration is longer than expiration. এটা হচ্ছে বেসিক্যালি বেসাউন্ড। কিন্তু বেসিক্যালি প্রলং এক্সপিরেশনের ক্রাইটেরিয়া হচ্ছে ইন্সপিরেশন, এখানে তোমার নরমাল ক্রাইটেরিয়া হচ্ছে ইন্সপিরেশন লঙ্গার দেন এক্সপিরেশন, গ্যাপ নাই, এই তো বেসিকুলার। কিন্তু বেসিকুলার প্রলং এর ক্ষেত্রে গ্যাপ নাই ঠিকই, কিন্তু ইন্সপিরেশন ইজ শর্টার দেন এক্সপিরেশন, অর্থাৎ এক্সপিরেশন ইজ লঙ্গার, সেজন্য এটাকে বলা হয় বেসিকুলার প্রলং এক্সপিরেশন। আর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড ইজ এ হার্শ ব্রেথ সাউন্ড, there is a gap between inspiration and expiration, and inspiration expiration is almost equal. তাহলে এই তিনটা ব্রেথ সাউন্ডের মধ্যে ক্রাইটেরিয়া তোমাদের ধরবে। এছাড়া তোমার ব্রেথ সাউন্ডের ক্রাইটেরিয়া বললাম, এছাড়া তোমার এডেড সাউন্ডের মধ্যে আসছে ক্রিপিটেশন এবং ব্রঙ্কাই। ক্রিপিটেশন কাকে বলা হয় এটা সংজ্ঞা ধরতে পারি, সংজ্ঞাটা তোমরা একটু বই থেকে পড়ে নিও। আর ব্রঙ্কাই, আচ্ছা ক্রিপিটেশন কোন স্টেজে পাওয়া যায়? ইন্সপিরেশনে পাওয়া যায় না এক্সপিরেশনে পাওয়া যায়? মেইনলি ইন্সপিরেশনে পাওয়া যায়, আর রঙ্কাই পাওয়া যায় এক্সপিরেশনে, তাই না? রঙ্কাই হলো একটা হুইসলিং সাউন্ড প্রডিউস ডিউরিং এক্সপিরেশন ডিউ টু পার্শিয়াল অবস্ট্রাকশন অফ দ্য এয়ার প্যাসেজ। হ্যাঁ,
প্যাসেজের পার্শ্বের অবস্ট্রাকশন হলে পরে কি হয়, মানে রংকাই পাওয়া যেতে পারে। রংকাই বিভিন্ন হতে পারে, মনোফোনিক রংকাই, পলিফোনিক রংকাই। এই হলো রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। এখন এগুলো তো আসলে বলে বোঝানোর কথা না, এগুলো আসলে তোমাদের দেখানোর জিনিস। এখন তোমরা পরীক্ষার আগে তোমরা কিভাবে কি করবা, তোমরা যদি ওয়ার্ডে টোটালি না আসো তাহলে কেমনে কি হবে আমি বুঝতেছি না। একবারে পেশেন্টে টাচ না করে তোমরা কেমনে কি করবে। হোপফুলি সবকিছু স্বাভাবিক হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক মানে ধৈর্য ধরে তোমরা ক্লাস করছো, সেজন্য অনেক ধন্যবাদ। আজকে ক্লাস এখানেই শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থেকো। ওকে।